বর্ষার এক রাতে। রাইটার সাদিয়া। নিজের সবটা বিলিয়ে দিতেই নিজেকেই যেতে হচ্ছে আমার। আহ, কি নির্মম ভাগ্য নিয়ে জন্মেছিলাম। মা সেদিন মরার আগে আমার মুখে একটু বিষ দিয়ে মরতে পারল না। তবে হয়তো এমন দিন দেখতে হতো না আমার। কোন দুঃখে যে বাবা আমার নাম রেখেছিল তুবা কে জানে। অর্থ সুসংবাদ হলে কি হবে, যেদিকে যাই সেদিকেই খারাপ সংবাদ নিয়ে আসি। হায় কপাল আমার। কন্যা কোন লোকের কাছে যাচ্ছি নিজের সতীত্বকে তার কাছে সঁপে দিতে। বিনিময়ে তো টাকা পাবো। আর আমার আবার কিসের সতীত্ব? ধর্ষিতার কি সতীত্ব হয়? ভেবেই তুবার বুক ভারী হয়ে ওঠে। চোখ উপচে কান্না আসছে। গলি দিয়ে একা হেঁটে চলেছে। রাত 11:17। গলির মুখে হয়তো গাড়ি নিয়ে অপেক্ষা করবে। তুবা রাতের অন্ধকার রাস্তায় এগিয়ে যায় অন্ধকার জীবনের অতলে পাড়ি দিতে। সেদিনের মতো আজও দিন। গুড়গুড় করে মেঘ ডাকছে, বৃষ্টি আসবে। আহ, অন্ধকার জীবনে ঢোকার পথ একটার সাথে আরেকটার কতটা যোগসূত্র। গলির মুখে গিয়ে তুবা কোনো গাড়ি পেল না। দীর্ঘশ্বাস ছেড়ে দিল তুবা। আজ তো যেতেই হবে। ব্যাগ থেকে তুবা লীলার দেওয়া ঠিকানাটা দেখে নিল। এখান থেকে তার যেতেও 40 মিনিটের মতো লাগবে। তুবা আরেকটু এগোলো, যদি যাওয়ার মতো কিছু পেয়ে যায়। তুবার আসতে একটু দেরি হয়ে গেছে। ঘড়িতে 12:23 বাজে। 3-4 তলা বাড়ির গেটে দারোয়ান খুলে দিল। ভয়ে ভয়ে তুবা এগিয়ে গেল। ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ছিন্ন ভিন্ন মন নিয়ে তুবা একটু একটু করে এগোতে লাগলো। বুকের ভেতর মনে হচ্ছে হাজার মন ভারী বস্তু চেপে আছে। পাগুলো চলছে না। ইচ্ছে হচ্ছে এখানেই বসে চিৎকার করে কাঁদুক। কেন এমন ভাগ্য হলো তার? তুবা কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কেউ এলো না। তুবা দরজা ধাক্কা দিতে গিয়ে দেখলো দরজা খোলা। ভেতরে ঢুকে তুবা চারপাশ দেখলো, কেউ নেই। কি করবে তুবা বুঝতে পারছে না। নিজের বাটন ফোনটা নিয়ে লীলাকে কল দিতে যাবে, তখন ওপর থেকে কেউ একজন এলো। সিঁড়ি দিয়ে লোকটা নামলো। হাতে ড্রিঙ্কের একটা গ্লাস। শরীরে কোনো কাপড় নেই, প্যান্ট অনেক নিচে নেমে আছে। অদ্ভুত রকম লাগছে দেখতে। তুবা মাথা নিচু করে নিল। ভেতর থেকে আড়ষ্ট হয়ে আছে সে। আহাফিন তুবাকে ভালো করে পরখ করল। চোখগুলো তুবাকে দেখছে। সাধারণ একটা 3 পিসে কত অসাধারণ লাগছে। মুখটা মায়াবী। কি ভেবে আহাফিন অন্যদিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল। মেয়ে, উপরের বাম দিকের কর্নারের রুমে যাও। ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। এমনিতেই অনেক দেরি করেছ। আমার এত সময় নেই, যাও। কথাগুলো শুনতেই তুবার বিচ্ছিরি লাগলেও সে তাই করল। কারণ সে বুঝে গেছে এই নশ্বর স্বার্থপর দুনিয়াতে টাকার ঊর্ধ্বে কিছুই নেই। আহাফিন কয়েক গ্লাস মদ খেয়ে উপরে গেল। আজ সে উন্মাদ, হিংস্র। আহাফিন রুমে বসে আছে, মেয়েটার অপেক্ষা করছে। কিন্তু তুবা এখনো বের হয়নি। বাথরুমে গিয়ে আফসোসের শেষ কান্নাটুকু করে এসে বের হলো। চুল হাত খোপা করতে করতে রুমে ঢুকলো সে। পাতলা লাল টকটকে শাড়ি, সাদা শরীর তো স্পষ্টই দেখা যাচ্ছে। তার ওপর হাত উঁচু করা ব্লাউজ, মেদহীন পেট একদম উন্মুক্ত। এমন দৃশ্য দেখে আহাফিন বসা থেকে উঠে দাঁড়ালো। গোল গোল নেশাভরা চোখ নিয়ে সে তুবার পানে তাকিয়ে রইল। ভেতরের আদিম মানব জেগে উঠেছে, সাথে হিংসাত্মক মানবটাও। আহাফিন তুবার দিকে এগিয়ে গেল। তুবা কাছে গিয়ে কয়েক সেকেন্ড নিয়ে তাকে দেখল। মুখে কিছুই নেই, সাদা শরীরে লাল শাড়িটা ফুটে উঠেছে। আহাফিন তুবার হাত খোপা খুলে দিল। ব্যালকনি থেকে আসা দমকা হাওয়ায় তুবার লম্বা চুলগুলোকে দুলিয়ে দিয়ে গেল। আহাফিনের চোখ মুখ
ঠেকে গেল তুবার চুলে। আহাফিন সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আরও কিছুক্ষণ দেখল তুবাকে। মুগ্ধতা বিদায় করে সে বাস্তবতাকে নিজের মাঝে স্থান দিল। তুবার কোমরের পাশে এক হাত নিয়ে টেনে নিজের কাছে আনলো। শক্ত করে চেপে ধরে আহাফিন তুবার চোখের দিকে তাকালো। লোকটার স্পর্শে তুবা দাঁত কিটমিট করে চোখ বন্ধ করে আনলো। নিজের ওপরই নিজের ঘৃণায় শরীরটা ঘিন ঘিন করে উঠছে। এমন না যে এইটাই তার শরীরের প্রথম কারোর স্পর্শ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে। ভেতর থেকে একটা লম্বা শ্বাস ফেলে দিল। আহাফিন তখনও ভ্রুকুটি করে তুবার মুখের দিকে তাকিয়েছিল। আহাফিন আরেকটু কাছে টেনে আনলো তুবাকে। তুবা চোখ খুলল। গাম্ভীর্য মুখের লোকটা বলে উঠল, এই মুহূর্তে তোমাকে আমার প্রেমিকা ভাববে। সহজ হয়ে তৈরি হয়ে নাও। মনে রেখো, হেরফের হলে টাকা পাবে না। কিছুই বলল না তুবা। তাচ্ছিল্যের ভঙ্গিতে খানিক হাসল। আহাফিন তাকে কোলে তুলে নিয়েছে। বিছানায় শুইয়ে দিয়ে তুবার গালের পাশে হাত রাখল। তার ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিল। চিৎকার করে কাঁদতে চেয়েও তুবা পাচ্ছে না। ভেতরটা মরুভূমির মতো হাহাকার করছে। তুবা নিজের ঠোঁটে লোকটার ধারালো দাঁতের আঁচড় পাচ্ছে। লোকটা তার ঠোঁটে পিঁপড়ের মতো দাঁত ফুটাতে চাইছে। আহাফিন তুবার গলায় মুখ ডুবিয়ে দেয়। অনবরত ঘাড়ে একটা একটা ঠোঁটের চিহ্ন এঁকে দেয়। আস্তে আস্তে তার স্পর্শ গাঢ় হতে থাকে। আহাফিন তার কালো মনের কথায় তুবার ঘাড়ের পাশে জোরে কামড় বসিয়ে দেয়। ইচ্ছে করছে প্রেমিকা বানানো মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে দিতে। ক্রমশ তার ছোঁয়ায় হিংস্রতা ফুটিয়ে তুলছে আহাফিন। তুবার চোখ দিয়ে এবার গড়গড়িয়ে পানি পড়ে গেল। চোখ মুখ খিচে রেখেছে মনের যন্ত্রণায়। দেহের যন্ত্রণা তার কাছে কিছুই না। ভোগের বস্তু তো সে আগেও হয়েছিল, কিন্তু অন্যভাবে, স্বেচ্ছায় না। লোকটার হিংস্রতা তুবা সহ্য করতে পারছে না। কেন মনে হচ্ছে লোকটা তার প্রতি রাগ ঝাড়ছে। তাদের এই প্রথম দেখা। এটা স্বাভাবিক কি করে? তাছাড়া রাগ হবেই বা কিসের? আহাফিন নিজের ইচ্ছা পূরণ করে তুবার পাশে শুয়ে পড়ল। বলিষ্ঠ শরীর দিয়ে তার ঘাম ঝরছে। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলে দিয়ে সিগারেট জ্বালালো। নিকোটিনের ধোঁয়ায় ঊর্ধ্বে ছড়িয়ে দিতে লাগলো। তুবা চোখের কুর্নিশে আসা পানিটা মুছে চাদর টেনে ধরল। হঠাৎ লোকটা বলে উঠল, ভার্জিন হয়েও এই পথে যে? লোকটার কথায় তুবা চমকে তাকালো। কপালের চামড়া এক হয়ে আসছে। লোকটার বলা কথাটা বারবার কানে লাগছে। মাথাটা এখন ঘুরছে শুধু। আহাফিন সিগারেটটা ফেলে দিয়ে তুবার দিকে তাকালো। চমকালে মনে হচ্ছে, জানতে না বুঝি? তুবা কি বলবে বুঝে উঠতে পারছে না। আর আহাফিন বিছনা ছেড়ে উঠে বলল, আমার সাথে শাওয়ার নেবে তুমি, চলো। তুবা নিজের চাদরটাকে একদম মিশিয়ে নিল শরীরে। আহাফিন তা দেখে মুখ ঘুরিয়ে হাসল। এতক্ষণ আমি তোমার দেহের মাঝেই ডুবেছিলাম, আর তুমি এখন? তারপর চাদর সমেত তুবাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটবে তুবাকে রেখে নিজেও বসে পড়ল। শাওয়ার ছেড়ে দিয়েছে। আহাফিন তুবাকে কাছে টেনে আনলো। বুকের উপর টেনে চোখ বন্ধ করে ফেলল। অনেকক্ষণ নীরবতা চলল। হঠাৎ আহাফিন তুবাকে ধাক্কা মেরে সরালো। এতে তুবা পিঠে খানিকটা ব্যথা পেয়েছে, মুখ কুঁচকে আনে। আহাফিন বাথটব থেকে উঠে বলল, চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। আহাফিন একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে। ভেতরটা অস্থিরতায় পুড়ে যাচ্ছে। আগের কিছু ঘটনা মনে হতেই সে জোরে চিৎকার করে দেওয়ালে ঘুষি মারল। আগের অস্থিরতার চেয়ে এখন যে আরও অস্থিরতার আগুনে পড়ছে। ভেতরে জ্বলাপোড়া শুরু হয়ে গেছে তার। তুবা ওয়াশরুম থেকে নিজের আনা কাপড় পরে বের হলো। তুবাকে আসতে দেখে আহাফিন হাতে সিগারেট ফেলে দিয়ে তাকে টেনে বিছানায় নিয়ে গেল। তুবা কিছুই বলল না। নিজে শুয়ে আহাফিন
তাকে টেনে শুইয়ে দিল। তুবাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল সে। খুব ঘুম পাচ্ছে তার। তুবা খাম্বার মতো শুয়ে আছে মুখ ফিরিয়ে। লোকটাকে তার একদম সুস্থ মনে হলো না। খুব অদ্ভুত। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজে তুবার ঘুম ভেঙে গেল। সবেমাত্র চোখটা লেগে গেছিল তার। পাশ ফিরে দেখতে পেল তার গলায় মুখ দিয়ে লোকটা ঘুমিয়ে গেছে। হালকা আলোয় তুবা লোকটার মুখ দেখল। মুখের মাঝে যেন ইন্দ্রজাল লুকায়িত। তুবা বিছানার পাশের টেবিলে চোখ দিল। একটা খাম দেখতে পেল। ঘুমের ঘোরে লোকটা বলেছিল এটা তারই প্রাপ্য। তুবা খামের দিকে তাকিয়ে অন্যরকমভাবে হাসল। আহাফিনের ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। বিছানায় তাকিয়ে মেয়েটাকে দেখতে পেল না। সারা ঘরে চোখ বুলিয়েও পেল না। মেয়েটা আনা ব্যাগ আর টেবিলের ওপর রাখা খাম কিছুই নেই। চলে গিয়েছে সে। আহাফিন দ্রুত নিজের ফোন বের করল। লীলার নাম্বারটা ডায়াল করল অস্থির হয়ে। সকালের আলো চারিদিক আলোকিত করে তুলেছে, কিন্তু তার অন্ধকার জীবনে এই দিনের আলো আলোকিত করতে পারবে না। হেঁটে হেঁটে তুবা ওখান থেকে এসেছে। ভেতরের মাঝে কি যে চলছে। নিজের উপর ঘৃণা হলেও তাচ্ছিল্য হেসে তা উড়িয়ে দিল। ব্যাগ থেকে খামটা বের করে তুবা টাকাগুলো হাতে নিল। গুনে দেখল 30,000 টাকা। খুব অবাক হয় সে। এত টাকা! এক রাতের বিনিময়ে 30,000 টাকা কি করে দিল ভাবছে তুবা। ঠিকই মনে করেছিলাম এই লোকটা সুস্থ নয়। টাকার দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট নিয়েও খুশিতে তুবা হেসে উঠল। লোকটাকে নিয়ে ভাবছে সে। আহ, কি দুনিয়া আর দুনিয়ার লোক। তুবা আবারও হেঁটে চলে বাড়ির দিকে। লীলা কল ধরছে না। আহাফিন রাগে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল। ড্যামেট, কাল বেশি ড্রিঙ্ক হয়ে গেছিল। মেয়েটার নাম পরিচয় কিছুই জানা হলো না। আর এই লীলা পিলা কেন ফোন ধরছে না? নিজের অস্থিরতা দেখে আহাফিন নিজেকেই প্রশ্ন করল। ওয়েট, আমি মেয়েটার জন্য এমন করছি কেন? ওর কাজ করেছে, টাকা নিয়ে গেছে, ব্যাস। কিন্তু থেমে গেল আহাফিন। আবার বিড়বিড় করতে লাগলো। দেখে তো ভদ্র মনে হয়েছে। অমন মেয়ে এসব কেন করবে? প্রথমই বোধহয় আমার কাছে নিজেকে তুলে দিয়েছে। ঘটনা এমনটাই সাক্ষী দিচ্ছে। কিন্তু মেয়েটার মুখ বিষণ্ণ ছিল, কৌতূহলও ছিল। সবচেয়ে বড় কথা, সে মায়াবী ছিল। তুবা সকালের খাবার নিয়ে যায়, সাথে বাড়িতে যা যা ছিল না সব। যেটা জরুরি তা হলো বোনের ঔষধ। বাড়িতে ঢুকতেই শিরিন বলে উঠলেন, এত বাজার কই থেকে আনছিস? দেখে নাও যা যা লাগবে সব আছে কি না। আমি তোরে কি জিগাইলাম? ব্যাগ থেকে তুবা 10,000 টাকা বের করে শিরিনের হাতে তুলে দিল আর বলল, এই টাকাটা রাখো, যা দরকার খরচ করো, আর বাকিটা তুষির চিকিৎসার জন্য রেখে দাও। এত টাকা পেয়ে শিরিন অবাক। অত টাকা কই পাইছস তুই? হ্যাঁ রে তুবা, হাছা কইরা কত মামারে টাকার দরকার এনে দিয়েছি। কোথা থেকে আনছি তা দেখা বা জানার দরকার নেই। নাস্তা এনেছি, দেখো ওখানে। তুবা সুরসুর করে চলে গেল সোজা বাথরুমে। শাওয়ারের নিচে বসে ভিজতে লাগলো। নিঃশব্দে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো মুখ বেয়ে। দেখাশোনার বুঝার কেউ নাই। তার জীবনটা খুব অসহায়। এটাই তার ভাগ্য। লীলাকে কল করেই যাচ্ছে আহাফিন, কিন্তু তোলার নাম নেই। অবশেষে ঘুম ঝরানো কণ্ঠে সে বলে উঠল, আবে কে রে শালা, ঘুমটা নষ্ট করে দিলি? আমি আহাফিন চৌধুরী বলছি। লাফ দিয়ে লীলা বিছানা ছেড়ে উঠে বসল। আপনি? বলুন স্যার, কি বলবেন? কাল যে মেয়েটাকে আপনি পাঠিয়েছিলেন, আমি তার নাম ঠিকানা জানতে চাই। কি হলো? আমি আপনাকে মেসেজ করে বলে দিচ্ছি সব, তাড়াতাড়ি করবেন। লীলা ফোন রেখে দুম মেরে বসেছিল কিছুক্ষণ। তুবা অনেক সময় পার করে বাথরুম থেকে ফিরে এলো।
তার বোন তুষি এখনও ঘুমোচ্ছে। তুবা তার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ফোনে কল আসতে ব্যাগ থেকে বের করে রিসিভ করলো। হ্যালো লীলা আপু, বলো। আমি তোমাকেই কল করতাম। তুবা, তুই কফি শপে আয়, দেখা করব। আচ্ছা। বলতেই লাইন কেটে গেল। তুবা ফোন রেখে বিছানায় বসে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, সারা শরীরে ব্যথা। শিরিন এসে বললেন, খাইতি না? না, খিদে নেই তেমন। তাহলে ডাব্বা মারা খাওন আনছিস কেরে? তোমরা খাও। তুবা, সত্যি কইরা কত, তুই কি কাম পাইছিস এখন? তোমায় বলেছি তো, এত কিছু জানতে হবে না তোমার। আমি এখন থেকে নাইট ডিউটি একটা চাকরি পেয়েছি, বাঁচতে হলে সেটাই করতে হবে। শিরিন রাগে তুবাকে বাজেভাবে কিছু কথা বলে চলে গেলেন। এতে তুবা কষ্ট পেল না, একটা দীর্ঘশ্বাস ফেলে দিল। নিজের মা হলে বোধহয় আরও বেশি বলতো, জোর করত। শিরিন তুবার সৎ মা, শিরিনের মেয়েই তুষি। কিন্তু তুবা নিজের বোনই মনে করে, তাকে খুব আদর করে। তুষিও তুবা বলতে প্রাণ। তুবার বাবা 1 বছর হয় মারা গেছেন। দুঃখের ভয়াবহ সময় তখন থেকেই শুরু। তুবার দিকে তাকিয়ে লীলা বলে উঠল, কিছু খেয়েছিস? না, খিদে নেই। আরে, কোনো পিল খেয়েছিস? লীলা ব্যাগ থেকে একটা ইমার্জেন্সি পিল এগিয়ে দিল। এটা খেয়ে নে। তুবা বিনা বাক্য ব্যয় করে তা খেয়ে নিল। লোকটা আমায় কল দিয়েছিল, তোর নাম ঠিকানা চেয়েছে। তুবা ভ্রুকুটি করে তাকিয়ে রইল লীলার দিকে। আমি একটু আগেই তোর নাম্বার দিলাম। তুবা তখনও চুপ। উনি হয়তো তোকে আবার ডাকতে পারেন। তুবা এবার তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল। লীলা আপু, উনি 1 রাতে আমাকে 30,000 টাকা দিয়েছেন। দিবেই, বড় লোক উনি, টাকার অভাব তেমন নেই। এই টাকাটা তুমি রাখো, ওটা তোর কাছেই রেখে নে, দরকারে কাজে লাগবে। আর আমাকে এখন উঠতে হবে, বিষয়টা সুন্দর করে সামলে নিস। রাহান কল দিচ্ছে বারবার। আচ্ছা। তুবা কফি শপ থেকে বের হবে তার আগেই ফোনে কল এলো। হ্যালো, তুবা বলছো? হ্যালো, বলুন। রাতে গাড়ি পাঠিয়ে দেব, তোমার বাসার সামনে চলে এসো। তুবা কিছুক্ষণ থম মেরে থেকে বলল, বাসার সামনে গাড়ি পাঠাতে হবে না, আমি চলে যেতে পারবো। আহফিন কিছু না বলে কল কেটে দেয়। তুবা ফোনের দিকে তাকিয়ে সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রওনা দিল। গিয়ে একটা ঘুম দেবে। রাত দিন না ঘুমিয়ে তো আর মানুষ বাঁচে না। তুবা হাঁটছে, তার মনে প্রশ্ন ঘুরছে, লোকটা কেন বলল সে ভার্জিন? ধর্ষিতা কি ভার্জিন হয়? তুবা কিছু মেলাতে পারছে না। মাথা ব্যথা উঠে গেছে তার এত চিন্তায়। বিকেলবেলা তুবা ঘুম থেকে উঠল। তুষি তখন হুইল চেয়ারে বসে ছিল। আপা, তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ বোন, আমি এখনও খাইনি, ওঠো একসাথে খাবো। সে কি, তুই এখনও খাসনি? এতক্ষণ না খেয়েছিলি কেন? শিরিন এসে বললেন, কত কইরা কইছি ভাত খাইয়া ওষুধ খা, খাইল না তোর লইগা। কইছি ডাক দে, এই ডাকও হেনা করেছে। তুষি, কখনো এমন করবি না। আম্মা যাও, আমার আর আপার জন্য ভাত নিয়ে আসো। শিরিন চলে গেলেন খাবার আনতে। ঘড়ির কাঁটা যখন 7টায়, তখন আহাফিনের নাম্বার থেকে কল এলো। বাটন ফোনে ছোট্ট স্ক্রিনে অন্ধকার নাম ভাসল। তুবা কল ধরেই বলল, আসছি। তারপরে কল কেটে দিল। বের হওয়ার সময় তুষি বলল, আপা কই যাও? কাজে। রাতের কিসের কাজ আপা? তুবা বলতে ভেতরটা ফেটে যাচ্ছে। নিজেকে সামলে কোনো রকম বলল, নাইট ডিউটি, তুই বুঝবি না। আর আমার ফিরতে সকাল হবে। খেয়ে ওষুধ খেয়ে ঘুমোবি কিন্তু। আপা বল, তোর কিছু লাগবে? তোমার অনেক কষ্ট হয় না সারা রাত কাজ করতে? বুক ফেটে আসছিল তুবার। শুকনো হাসি দেওয়ার চেষ্টা করে তুবা বলল, না তুষি, আমি আমার বোনের জন্য সব করতে পারি। আসছি, আমার লক্ষ্মী বোন। তুবা তুষির কপালে
চুমু দিয়ে উঠে দাঁড়ালো। কান্না সব গলায় এসে দলা পাকিয়ে গেছে, কষ্ট হচ্ছে খুব। কিন্তু দীর্ঘ একটা শ্বাস ফেলে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলল। কুচকুচে অন্ধকার এক গন্তব্য। রুদ্র মাহমুদ শহীদুল্লাহর কবিতাটা তুবার আজ খুব মনে পড়ছে। আজ জীবিত থেকেও সে মৃত। ভাবতে ভাবতে তুবা আনমনে হেঁটে চলছিল। তখন একজন লোক বলে উঠলেন, গাড়িতে উঠে বসুন, আপনাকে স্যার নিয়ে যেতে বলেছেন। তুবা লোকটাকে 2 সেকেন্ড সময় নিয়ে দেখল। আর কিছু না বলে সে গাড়িতে উঠে পড়ল। আরেকটা কালো রাত চলে এলো জীবনে। আবার আঁধার, ঘুটঘুটে অন্ধকার। না জানি এই রাতের ভিড়ে কবে সে বিলুপ্ত হয়ে যায়। আহাফিন ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছে। চোখের পাতাগুলো পড়ছে না তার। ফেলে আসা দিনগুলো নিয়ে সে চিন্তা করল। রাগে শরীরটা কেমন করছে। এক টানে গ্লাসের ড্রিঙ্ক শেষ করে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকটা। সোফায় মাথার এক হাত ছড়িয়ে দিয়ে হেলান দিল। আজকাল ভেতরটা বড্ড জ্বলে। রাগে না কষ্টে তা বুঝতে পারে না। তুবা কলিং বেল বাজালে আহাফিন এসে দরজা খুলে দিল। এক নজর দেখল তাকে। পথ ছেড়ে দাঁড়ালে তুবা ধীর গতিতে ভেতরে ঢুকলো। আহাফিন দরজা লাগিয়ে দিয়ে তুবাকে সোফায় বসতে বলল। তারপর কিচেনে গিয়ে কী সব করতে লাগলো। তুবা আর চোখে কয়েকবার দেখল। অল্প সময় যাওয়ার পর আহাফিন দুমগ নিয়ে এলো। একটা নিজের হাতে রেখে অপরটা তুবার দিকে এগিয়ে দিল। মাথা খানিক নিচু করে তুবা বড় বড় চোখ নিয়ে মানুষটাকে দেখে নিল। আহাফিন মগে 2 চুমুক দিয়েও তুবাকে ওইভাবেই বসে থাকতে দেখে বলল, কফিটা নিশ্চয়ই আমি তোমাকে ঠান্ডা করতে দিইনি, খাও। কি হলো? আমার লাগবে না। তুবা, মুখের ওপর কথা আমার ভালো লাগে না, তাই যা বললাম করে নাও। এতবার না করতেও তুবার কেমন লাগছে, তাই টেবিল থেকে মগটা তুলে নিল সে। কিন্তু মুখে দিতেও ইতস্তত বোধ করছে, কারণ যতবারই সে চা কফি খায় প্রথমবারই ঠোঁট বা জিভা পুড়ে যায়, পরে দেখা যায় ভাত খেলে জলে। তাই তুবা কফির মগে 2-3 বার ফু দিয়ে চুমুক দিল। আহাফিনের এই বিষয়টা বড্ড হাস্যকর লাগলো। আনমনেই সে হেসে উঠল মুখ ঘুরিয়ে। তুবা, নামটা বেশ সুন্দর। তো তুবা, তুমি এমন পথ কেন বাছলে? তুবা বসা থেকে উঠে দাঁড়ালো। সাফ সাফ বলল, আমি এখানে যে কারণে এসেছি সেটার বিনিময়ে আপনি শুধু আমায় টাকা দিতে পারেন, এর বেশি কিছুই না। আহাফিন তখনও শান্ত ছিল। একটু পর তুবার উদ্দেশ্যে বলল, বসো। হঠাৎ সে ধমক সুরে বলে উঠল, বসতে বলেছি। তুবা ভয়ে কেঁপে উঠল। এমন করে ধমক তার বাবা দিতে পারতেন। ভয়ে আড়ষ্ট হয়ে তুবা বসে পড়ল। তোমার সাথে আমার নতুন পরিচয়, তাই আবারও বলছি, এক কথা বারবার বলতে আমার মোটেও ভালো লাগে না। মুখের ওপর না শব্দটা শুনতে একদম রাজি নই, আর এমন করবেও না। হ্যাঁ, তোমাকে যেটা বলা দরকার, এখন থেকে আমি যখন তোমাকে আসতে বলবো তুমি আসবে। আর লীলা নামের মেয়েটাকে আমি বলে দিয়েছি, ও তোমাকে আর কারোর কাছে যেতে বলবে না, কারোর খোঁজ তোমার কাছে আসবে না। তুমি আমার জন্য পার্মানেন্ট, বুঝতে পেরেছ? তুবা নিশ্চুপ। তুবা কপাল কুঁচকে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটার কথাগুলো অস্বাভাবিক লাগলেও নীরব রইল সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তুবা বিছানার উপর বসল। হালকা গোল্ডেন কালারের একটা নাইট ড্রেস পরনে তার। গায়ে কিছু আছে কি না বোঝাই দায়। লোকটা তাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল চেঞ্জ করে নিতে। সেও তাই করল। নিজেকে লোকটার হাতের পুতুল মনে হয় তুবার। আহাফিন হালকা ড্রিঙ্ক করে এসেছে। তুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখল। তুবা, তুমি দেখতে খুব আকর্ষণীয়। তুবা পিছন ফিরে তাকালো। আহাফিন এসে তুবার গালে চুমু দিল। তুবা দাঁত খিচে আনলো তখনই। আহাফিন তুবার ঠোঁটের কাছে যেতেই তুবা বললে ফেলল, আমি মদের গন্ধ নিতে পারি না, বমি আসে আমার।
আহাফিন কোনো উত্তর দিল না। তুবার ঠোঁটে খানিক স্পর্শ করল মাত্র, তারপর তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুবা পাথরের মতো বসে রইল। আহ রে আঁধার রাত। আহাফিন তুবাকে চাদর সহ মুড়িয়ে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটবে কিছুক্ষণ বসে রইল একসাথে। আজ আহাফিন তুবার দিকে অনেকক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মনের কৌতূহলে বাসাটা আরও বড় হয়ে এলো তার। মেয়েটা যেমন আকর্ষণীয় তেমনি কৌতূহল উদ্দীপনায় ভরপুর। তুবা একটা সুতির থ্রি পিস পরে বাইরে এলো। লোকটা ঘরে নেই। তুবা ভিজা চুল নিয়ে ব্যালকনিতে চলে যায়। আকাশে ধ্বনি হচ্ছে, ঠান্ডা বাতাস বয়েছে। বর্ষার সময়টা তুবার মন্দ লাগে না। তার শরীরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু গরম উত্তপ্ত মনটা এই বাতাসে ঠান্ডা হওয়ার নয়। ভেজা চুলে তুমি অপরূপা নারী, মনের পিঞ্জরে রাখিব বাঁধি, কবু উড়তে দেব না নাহি। টুপটুপে চুলের পানি যেন গভীর সমুদ্রের মুক্তমণি। ভেজা চুলের সুবাসে মরিব আমি বারে বারে, নিজেকে খুঁজে চলিব তোমার ওই ভেজা চুলে। কয়েক মিনিট হয়েছে আহাফিন তুবার পেছনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা হয়তো কিছু নিয়ে ভাবছে, তাই তার উপস্থিতির টের পায়নি। আহাফিন তুবার এক বাহুতে হাত রেখে টেনে বিছানায় নিয়ে গেল। কালকের মতো আজও তুবাকে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরে চোখ বুজল। তুবা মুখ ফিরিয়ে নিয়ে চুপচাপ শুয়ে রইল। আহাফিন কি যেন মনে করে তুবার গালে একটা চুমু দিয়ে আবার মুখ গুজে শুয়ে পড়ল। তুবা তখনও চুপ। টাকা তাকে চুপ করিয়ে দিয়েছে, কিন্তু এই লোকটার এমন স্বাভাবিক ব্যবহার তার একদম ভালো লাগছে না। তুবার ভেতরে নিভু নিভু একটা রাগ জন্মায় লোকটার প্রতি, এক ব্যর্থ রাগ। মিষ্টি সকালে রোদ দুনিয়ায় সোনালি আলো ছড়িয়ে দিল। আঁধার শেষে আলো এলো, সেই সাথে পাল্লা দিয়ে পাখির কিচিরমিচির বাড়ল। নেতিয়ে যাওয়া বাগানের ফুলগুলো সূর্যের আলোয় চাঙ্গা হয়ে দাঁড়িয়ে উঠল খিলখিল করে হেসে। পাখিরা নীড় থেকে জীবন চলার পথে ছুটল। খাবার সন্ধানে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ল। দুনিয়া থেকে আরও একটা রাত বিদায় নিল। আহাফিনের চোখটা খুলে গেল। দেখতে পেল তুবা তার বুকের একপাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, যেন গাছের ফুটটা তরতাজা এক গোলাপ সে। আহাফিনের ঠোঁটের কুর্নিশটা প্রসারিত হলো। হঠাৎ চোখ গেল ঘাড়ে। সাদা গলার কালো তিলটার পাশেই কামড়ের দাগ। প্রথম দিন যে কামড়টা রাগের বশে দিয়েছিল, সেই কামড়ের দাগ। আহাফিন আলতো করে দুটো আঙুল রাখল। তুবা জ্বালায় হয়তো ঘুমের ঘোরে কপাল কুঁচকে এনেছে। তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় সে। অবাক নয়নে তুবাকে দেখতে লাগলো সে। মেয়েটার দিকে তাকালে তার বুকটা যেন শান্ত হয়ে যায়। মেয়ে, তুমি কি জাদু জানো, নাকি মায়া শক্তি আছে তোমার? কি করে আমার অশান্ত বুকটাকে শীতল করে দিতে পারো? আহাফিন তুবার কপালের কোনায় লেগে থাকা চুলগুলো ওপরে তুলে দিল। নরম গালে নিজে দুই আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। তুবার কপাল কুঁচকে এসেছে দেখে আহাফিন ফের তাড়াতাড়ি ঘুমের অভিনয় করে আগের মতো শুয়ে পড়ল। তুবা পিটপিট করে চোখ খুলে দেখতে পায় আহাফিনকে। হালকা লোমযুক্ত সাদা বুকের এক কিনারায় শুয়ে আছে সে। লোকটাও এক হাতে তাকে আঁকড়ে রেখে ওপাশে মুখ করে ঘুমিয়ে আছে। তুবা আহাফিনের ভারী হাতটা কোনো রকম সরিয়ে উঠে পড়ল। আজ দেরি হয়ে গেছে উঠতে। মাঝরাতে খুব ঘুম পাচ্ছিল তার। তখন হয়তো অতল ঘুমে চলে গিয়েছিল। তুবা তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে টেবিলের উপর চোখ দিল, কিন্তু কালকের মতো আজ আর কোনো খাম নেই। তুবা বুঝতে পারছে না কি করা উচিত তার। তাই কিছু না ভেবে ব্যালকনিতে চলে গেল সে। এখান থেকে নিচের খোলা গাছযুক্ত জায়গাটা বেশ সুন্দর লাগছে। তুবা ম্লান হাসল। নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে তুবা নিজের নিষ্পলক জীবন নিয়ে চিন্তা করতে লাগলো। অনেকক্ষণ পার হয়। হঠাৎ নিচ থেকে আসা ঘড়ির শব্দে তুবার ভাবান্তর হয়।
সে পেছন ফিরে তাকিয়ে দেখল লোকটা তখনও ঘুমে। তুবা ভাবল, আজকেই তো আমার টাকা লাগছে না, দরকার পড়লে হাতের যেটা আছে সেটা দিয়ে চলে যাবে, আর আমাকে যেহেতু কালো আসতে হবে, টাকাটা একবারেই নিলে হলো। এই ভেবে তুবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নিচে নেমে এক মহিলাকে দেখে থমকে যায় তুবা। ভূত দেখার মতো চমকে ওঠে, 2 পা পিছিয়ে নিল। জামা ফাঁক করে বুকে থুতু দিয়ে সেখানে হাত রাখল। ভয়ে ভয়ে বলল, আপনি কে? মধ্যবয়স্ক মহিলা জবাব দিল না, কিন্তু তিনি তাকে দেখে অবাক হয়েছেন বলে মনে হচ্ছেন না। তুবা চিন্তা করল, এটা লোক কি নিজের মায়া যেখানে থাকে সেখানে কোনো মেয়েকে এনে তার সাথে রাত কাটাবে? তুবা চিন্তা করে পাচ্ছে না। তীক্ষ্ণ দৃষ্টি দিল মহিলার ওপর, গলা পরিষ্কার করে বলল, আপনি কি ওই লোকটার মা? না। ও, তোমারই আসার কথা ছিল বোধহয়, তাই আহাফিন বাবা আমায় দুজনের রান্না করতে বলেছে। আমি তার একার রান্না ছাড়া আর কারোর রান্না করিনি, তাই কাল জিজ্ঞেস করছিলাম কেউ আসবে কি না। সে বলেছিল হ্যাঁ, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি খাবার তেমনই পড়ে আছে, কেউ খায়নি। মহিলার কথায় তুবার কপাল বিস্ময়ে কুঁচকে এলো। লোকটা কি না তার জন্য খাবার রান্না করতে বলল, কিন্তু কেন? কিন্তু লোকটার নামটা শুনে ভালো লাগলো তুবার। খুব সুন্দর একটা নাম ওনার। তবে রান্না করিয়েও খেতে বলেনি কেন? তুমি আহাফিন বাবার বান্ধবী, তাই না? তুবা কি বলবে বুঝতে পারছে না, আমতা আমতা করে হ্যাঁ জবাব দিল। মহিলাটা মুচকি হাসলেন। তুবাও হাসির বিনিময় করে বলল, আমি আসি। অমত জানিয়ে মহিলাটা বললেন, এখনই কোথায় যাবে? বসো, খেয়ে তারপর যাও। আমি আহাফিন বাবাকে ডাক দিই, উনি তো ঘুমাচ্ছেন। মহিলার মুখটা কালো হয়ে গেল। তুবার আগ্রহ হলো, মনে হলো মহিলাটা কিছু জানে, বলতে চায়। তুবা জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আহাফিন বাবা এমন ছিল না, নিয়ম মেনে সব করত, কিন্তু এখন আগের মতো নেই। কখন কি করে নিজেও হয়তো জানে না। কোনো নিয়ম নেই, যখন যা মন চাই করছে, কিছুই তার ঠিক নেই। কোনো দিন একটা সিগারেট পর্যন্ত খায়নি সে। একা একা ভালো ছিল, পড়াশোনা ব্যবসা নিয়ে। সেই ছোট্ট থেকে দেখে আসছি তাকে, নিজের হাতে পিঠে বড় করেছি। জীবনে বড় ধাক্কা পেয়ে ছেলেটা এখন এমন পথে, মদ খায়, কোনো নিয়ম কানুন নেই, খাওয়া দাওয়া নেই, নিজের প্রতি কোনো যত্ন নেই, কেমন যেন অচেনা হয়ে গেছে। বলেই তিনি দীর্ঘশ্বাস ফেলে দিল। তুবা আগ্রহ জাগলো খুব, কেন একজন ভালো মানুষ এমন হয়ে যাবেন? কি এমন ধাক্কা? তুবা জানার জন্য কিছু বলতে যাবে, তখন তার রিংটোন বেজে উঠল। বাসা থেকে কল এসেছে। তুবা ভীতস্বরে বিদায় নিয়ে ওখান থেকে বের হলো। কলটা কেটে দিয়ে সে কল দিল। তুষি ফোন ধরেই বলতে লাগলো, আপা তুই আসিস না কেন? কত বেলা হয়ে যাচ্ছে, এখনো কি তোর কাজ শেষ হয়নি? না তুষি, আমি চলে আসছি, দেরি হবে না। তাড়াতাড়ি আয়। তুবা গেট থেকে পার হয়ে পেছন ফিরে বাড়িটা দেখল। 2 সেকেন্ড তাকিয়ে ব্যাগ ঠিক করে হাঁটা শুরু করলো। রিক্সা চলছে নিজের গতিতে। তুবা বসে বসে ভাবছে, আজকাল ভাবনাই তার সঙ্গী, কিন্তু চোখ দুটি একজনকে খুঁজে চলেছে, যাকে তার দরকার। এলাকা দিয়ে যখনই যায় কাঙ্ক্ষিত লোকটাকে পায় না। হতাশ হয়ে বাড়ি ফেরে, কিন্তু তাকে যে খুব দরকার ওর। হাতে থাকা টাকা দিয়ে তুষির জন্য কিছু খাবার কিনে নিয়ে গেল তুবা। যেতেই অভিমানী স্বরে বলল, সারা রাত এসো না, সকালেও কল দিয়ে আনতে হয় তোমাকে কাজ থেকে। কি এমন কাজ তোমার এতক্ষণ? পাশ থেকে শিরিন বলে উঠলেন, আল্লাহ জানে তোর বোন কি এমন কাম করে, আল্লাহ জানে কার কাছে যায়, কি অকাম করে। তুবা শান্ত থেকে তুষির গালে হাত রেখে বলল, আমি তোকে বলেছিলাম না আমার আসতে দেরি হবে, তুই ঠিক মতো খেয়ে নিবি, অপেক্ষা কেন করিস বলতো? তোমাকে ছাড়া আমার খেতে ভালো লাগে না আপা। এমন আর করবি না, যখন খাওয়ার দরকার খেয়ে নিবি। আর এই নে, এইগুলো তোর। বসা থেকে উঠে তুবা মায়ের দিকে তাকালো। যাই করি না কেন দুবেলা ভাত খেতে তো পারি।
বোনের ওষুধ কিনতে তো পারি, সংসারের খরচা চালাতে তো পারি, আর কি চাই? আর তোমার এই কথাগুলো কবে বন্ধ হবে বলো তো? করবেই তো, যা মন চাই করতি না? এমন খাওয়ানোর দরকার নেই আমার আর। না খাইয়া মইরা যাইতাম, তোর অকাম করণের দরকার নাই। আল্লাহ নেয় না কেন রে আমারে? শিরিন কাঁদতে কাঁদতে চলে গেলেন আঁচলে মুখ দিয়ে। অন্য রুমের দরজার সামনে গিয়ে তিনি কাঁদলেন। তিনি বুঝেছেন তুবা রাতের বেলা কিসের নাইট ডিউটি, কিন্তু তবুও অসহায় জীবনের কাছে। তুষি বলল, আপা রাগ করিস না আম্মার কথায়, আম্মা না কাঁদে। মেকি হাসির ব্যর্থ চেষ্টা। তুবা বলল, আমি জানি, আর আম্মার কথায় কিছু মনেও করি না। উনি কঠিন দেখাতে চাইলেও পারেন না। তুষি রে, মানুষের এক জীবনে সব চাওয়া পাওয়া পূর্ণ হয় না, আর এই দুনিয়াটা বড্ড কঠিন। এখানে কঠিন না হলে চলে যায় না রে, নরম হলে ভাবে দুর্বল, তাই পায়ে দুমড়ে মুচড়ে তারা চলে যেতে চায়। এই কারণে কঠিন হওয়াই ভালো, তবেই এখানে টেকা যায়। তুই এইসব বুঝবি না, এখন অনেক ছোট, তুই বড় হ, দেখবি দুনিয়া, সেখানে থাকা নানা রূপী মানুষদের চিনে ফেলিস। এবার তুই থাক, আমি গোসল সেরে আসি। আচ্ছা আপা। বুক ফাটা কষ্ট নিয়ে তুবা বাথরুমে ছুটল। আহাফিন ঘুম থেকে উঠে দেখল 12টার উপর বাজে। আশেপাশে তাকিয়ে তুবাকে সে পেল না। নিচে নেমে ফরিদা আন্টিকে জিজ্ঞেস করলো তুবার কথা। তিনি জবাব দিলেন, সে তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ বাবা, বলেছিলাম বসতে, বসেনি। তোমায় কিছু বলে গেছে আন্টি? না তো। আচ্ছা ঠিক আছে। আহাফিন বাবা, মেয়েটা দেখতে কিন্তু মিষ্টি। আহাফিন শুধু একটু হেসে উপরে চলে গেল। ড্যামেট, আজও চলে গেল। খাম রাখিনি, ভেবেছি অপেক্ষা করবে, কিন্তু তা না করে আজও চলে গেল। স্টুপিড মেয়ে একটা। তুবা বাথরুম থেকে গামছায় চুল পেঁচিয়ে বের হতেই ফোন বেজে উঠল। আহাফিন কল দিচ্ছে। তুবা তার কল পেয়ে চিন্তিত, ভাবছে এখন কি আবার যেতে হবে নাকি। তুবা ফোন নিয়ে একতলা বাড়ির ছাদে চলে গেল। এত না ভেবে সে কলটা ধরল। হ্যালো, তোমাকে কি আমি যেতে বলেছিলাম? তুবা নিশ্চুপ। কি হলো, টাকা না নিয়ে চলে গেছো? আমি ভেবেছি কাল একসাথে নিয়ে নেব, আর আপনি ঘুমোচ্ছিলেন। আগে আগে ভাবতে যাও কেন তুমি? এত বেশি বেশি ভাববে না, ড্যামেট। আহাফিন কল কেটে দিল। তুবা কিছু বুঝল না, মনে মনে বিড়বিড় করলো, কি অদ্ভুত লোক। তারপর নিচে চলে গেল। রাগে কিটকিট করছে আহাফিন। এই মেয়ে আমাকে যেমন শীতল করে তেমনি উষ্ণ করে তোলে, কি অদ্ভুত মেয়ে। খাবারের জন্য ফরিদা আন্টি ডাকতে এলেন আহাফিনকে। নিচ থেকে ডাক দিতেই, আন্টি, আমি নিচে চলে যেতাম। তুমি যে কাল রাতেও খাওনি, কি মনে করেছো বলো তো? যার জন্য খাবার বানাতে বললে সেও খায়নি। যা রান্না করে গিয়েছি তাই আছে। আন্টি, তুমি জানো না, আমার কথা না শুনলে, মুখের উপর কথা বললে রাগ হয়ে যায়, তাই তখন বলিনি, আর পরে ভুলে গিয়েছি। আচ্ছা, এখন খাবে, নিচে চলো। আমি একটু অফিস যাব। খেয়ে তো যাবে। আচ্ছা যাও তুমি, তোমার সাথে কি আর পারা যাবে? দিনটা দুবার একটু ভালো কাটে। ও বাড়ি থেকে এসে গোসল করে লম্বা একটা ঘুম দেয়। দুপুরে উঠে খেয়ে শুয়ে তুষির সাথে গল্প করে। বিকেলবেলায় রান্নায় একটু সাহায্য করতে গেলে শিরিন দেয় না করতে। তুষির মাথায় বিধি কাটতে কাটতে নিজের দুঃখে হারিয়ে যায়। তবুও ভালোই লাগে এই সময়টা তার। প্রতিদিনকার মতো আজও তুবা নিজের চাকরির পথে ছুটল। আহাফিন আজ তেমন কথা বলেনি। কোথা থেকে এসে যেন বলল, খাবার খেয়ে এসেছো? তুবা নিশ্চুপ। কি হলো? মনে হচ্ছে না। নিচে চলো, খাবে, পেট ভরা আছে। তুবা, বারবার বলতে ভালো লাগে না, চলো। আপনি যান, আমার খিদে নেই, বলে তুবা পিছন ফিরে গেল। আহাফিন তুবার কাছে গেল, বাহুতে বেশ শক্ত করে চেপে ধরল। তুমি যাবে না, জোর করে আমায় নিয়ে যেতে হবে। ছাড়ুন হাতটা। যাচ্ছি, ছাড়ুন।
আহাফিন হাতটা ছেড়ে দিল। তুবার সাথে সেও নিচে গেল। তুবা আশপাশ দেখছে। তখন আহাফিন বলে উঠল, সকালে যাকে দেখেছিলে তিনি এখন নেই, তাই না খুঁজে খেয়ে নাও। উনি আপনার কে হয়? আহাফিন কিছু না বলে তুবার দিকে তাকালো। তুবা চোখ নামিয়ে ফেলল। সাথে সাথে, কি তীক্ষ্ণ দৃষ্টি! এসব তোমার জানার কথা না। যে কাজের জন্য এসেছো তাতে শুধু টাকাই নিতে পারো, এর বেশি কিছু না। চুপচাপ খেয়ে ওঠো। তুবার রাগ হলো, মনে মনে বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দিল লোকটা। খারুসের মতো কথাবার্তা। নাক ফুলে গেল তুবার। ওপাশে বসে থাকা আহাফিন আর চোখে কপাল কুঁচকে দেখল তাকে। লাল হয়ে গেছে তুবার মুখ। আহাফিন ঠোঁট টিপে হাসল। লোকটা আসছিল না দেখে তুবা ব্যালকনিতে ছিল। বাতাসে লম্বা চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। তুবা কালো একটা শাড়ি পরে আছে, পাতলা একটা শাড়ি। খোলা চুল দমকা হাওয়ার সাথে সাথে নেচে চলেছে আপন মনে। খুলে দাও তুমি এই চুলের বাঁধন, অবাধ্য হয়ে না হয় সে বাতাসে উড়ুক। ইচ্ছে হয় হারিয়ে যায় ওই খোলা চুলের গভীরতায়। খোলা চুল, তুমি বলে দাও, কেন মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়? লম্বা একগুচ্ছ কালো কেশে পুরুষের মনকে প্রভাবিত করতে পারে। আহাফিন তুবাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুবার পেট টেনে ধরে আহাফিন নিজের সাথে মিশিয়ে নিল। চুলের মাঝে মুখ ডুবল। তুবার ঘাড়ে নাক ঘষল কয়েকবার। ছোট ছোট কয়েকটা চুমু দিল তার উষ্ণ ঠোঁটে। তুবা বরাবরের মতোই বোবা। আহাফিন তার ঘাড়ে গভীরভাবে একটা কিস করে চলে গেল। সে যেতেই তুবা ফুস করে নিঃশ্বাস ছেড়ে দিল। চোখগুলো চিকচিক করে উঠল তার। সামান্য সময়ের ব্যবধানে আহাফিন আবার ফিরে এলো। তুবা তখনও আগের মতোই দাঁড়িয়েছিল। আহাফিন গিয়ে তুবার ঘাড়ের চুলগুলো সরিয়ে একপাশে রাখল। তুবা বুঝতে পারে না এই লোকটার চলাফেরা। হঠাৎ ঘাড়ে ঠান্ডা কিছু অনুভব করলো। আহাফিন আলতো হাতে নিজের দেওয়া কামড়ের স্থানে মলম লাগিয়ে দিল। তারপর তুবা দুই বাহু ধরে নিজের দিকে ফেরায়। দুই গালের দুপাশে দুহাত রেখে আহাফিন তুবার চিকচিক করা চোখ মুখ দেখতে লাগলো। চোখে তার নেশা, মনে মাতাল করা অনুভূতি। সে বুঝে না এত অনুভূতি কোথা থেকে চলে আসে তুবার কাছে থাকলে। আহাফিন নেশা ভরা চোখ নিয়ে তুবাকে দেখছে। সমান তালে তুবাও আহাফিনের চোখের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বোঝার চেষ্টা করছে, নির্লিপ্ত চাহনি। নরম কোমল স্বরে আহাফিন বলল, কি আছে তুবা তোমার মাঝে? কেন এত টানে আমাকে তোমার দিকে? 2 দিনে কি এমন করলে আমাকে? কোনো তাবিজ মন্ত্র দিয়ে বশীভূত করলে আমায়? বলো তুবা, বলো। তুবা নিশ্চুপ। তুবা কিছু না বলে চোখের দিকে অগাধ দৃষ্টি দিয়ে অবলোকন করছিল। তার ভেতর অদ্ভুত রকমের কিছু একটা হচ্ছে। আহাফিন আস্তে আস্তে তার মুখ এগিয়ে দিল তুবার দিকে। তুবা চোখ বন্ধ করে নিল। তুবার নিবদ্ধ চোখ মুখ দেখে আহাফিনের ভেতরে আরও শিহরণ বইতে লাগলো। আলতো করে সে তুবার নরম ঠোঁট স্পর্শ করল। তার অতল ভূমিতে আস্তে আস্তে উপনীত হলো। তুবার গরম নিঃশ্বাস আহাফিন বুক ভরে নিচ্ছে। তুবার গলায় লেগে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আহাফিন সেখানে ঠোঁটের পরশ দিল। তুবা নিজের শাড়িতেই খামচে ধরল। লোকটার স্পর্শ আজ অন্যরকম, কেমন আলাদা আলাদা। আহাফিন কিছু সময় পর তুবাকে কোলে তুলে নিল। নেশাগ্রস্তের মতো বলল, কালো শাড়িতে আমার তুবাকে এক টুকরো বিষণ্ণ দেখাচ্ছে। তুবাকে তো টকটকে লাল রঙেই মানায়, সেই প্রথম দিনের টকটকে লাল রঙের শাড়ি। আহাফিন তুবাকে নিয়ে বিছানায় চলে গেল। কালো শাড়িতে বিষণ্ণ লাগছে বলে সে তার আঁচল খুলে নিল। তুবার কানের লতির খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুবা মানে আমার নেশা, মাতাল করা এক নেশা। আহাফিন আজ 8টায় উঠে গেছে। তুবা ফ্রেশ হয়ে এসে দেখে আহাফিন খালি গায়ে সোফায় বসে আছে। পরনের ট্রাউজারটা সুঠাম দেহের নাভির নিচে পড়ে আছে। তুবার চোখ সরিয়ে নিল।
নিজেকে ঠিকঠাক করে মাথা নুইয়ে চলে গেল পাশ দিয়ে। আহাফিন তাকে ডাকলো, তুবা। তুবা নিশ্চুপ। এদিকে এসো। তুবা চুপচাপ ওখানে যায়। খামটা নাও, আর প্রয়োজন হলে কল দেবে আমায়। ধন্যবাদ। আজ বোধহয় তোমাকে রাতে আসতে হবে না। আমি আজ থাকবো না। আর হ্যাঁ, ভুলেও লীলার বলা কোনো ছেলের সাথে দেখা করতে যাবে না। কথাটা শেষ করে আহাফিন তার গাল দুটো চেপে ধরল, দাঁত কিড়মিড় করে বলল, তাহলে আহাফিন চৌধুরীকে তুমি খুব ভালো করেই চিনবে। এবার আমি আর কিছু বরদাস্ত করব না, ভুলো না এটা। আহাফিন তুবার গাল ছেড়ে দিল। সে তার দিকে ভ্রুকঞ্চন করে তাকালো, গালে হাত দিয়ে। লেগেছে খানিক। চলার মতো প্রয়োজনীয় টাকা দিয়েছি ওখানে, তাই আমি যা বললাম তার একটা কথাও যেন নড়চড় না হয়। তুবা সাবধানে থাকবে। আহাফিন একবার তুবার গালে আলতো হাত রেখে কপাল এগিয়ে আনলো। কপালে গভীর কোমল একটা পরশ পড়ল তুবার। এই প্রথম হয়তো লোকটা তার কপালে চুমু খেলো। তুবার কাছে বিষয়টা কেমন যেন অন্যরকম লাগলো। ভেতরে দৌড়ে কিছু একটা ছুটে গেল। তুবা আহাফিনের দিকে তাকিয়ে রইল। তার এমন কাজে তুবা খুব অবাক হয়েছে। আহাফিন নীরবে ওয়াশরুমে চলে গেল। তুবা তখনও কেন যেন ঠায় বসে আছে। চোখের পাতা পড়ছে না তার। শূন্য এখনও তাকিয়ে আছে সে। লোকটা আসলে অদ্ভুত। অদ্ভুত তার কাজকর্ম। কখন কি করে বোঝা যায় না। ভেতরে কেন যেন লোকটার প্রতি একটা টান অনুভব করছে সে। তুবার মনটা আজ ভালো। কাজ থেকে ছুটি পেয়েছে সে আজকের জন্য। আজকের ছুটিটা দরকার ছিল। কাকতালীয়ভাবে হয়েও গেল। খুব ভালো লাগছে তার। মনটা ফুরফুরে। রিক্সা না নিয়ে হেঁটেই চলেছে একা পথে। দোকান থেকে সে তুষির ওষুধ আর ভালো কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল। আজও ফেরার পথে গলির আনাচে কানাচে কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজেছে, পায়নি। তুবা গিয়ে তুষির কাছে নিচে বসল। তার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ, আজ তাড়াতাড়ি চলে এসেছি। তুষি হাসল। দেখবি, আমরা খুব তাড়াতাড়ি একসাথে হাঁটব। তোর পায়ের চিকিৎসা করব আমি। সত্যি আপা? একদম সত্যি। তোর পা ঠিক হয়ে গেলে আমরা এই শহর ছেড়ে অনেক দূর চলে যাব। ওখানে একটা বুটিক শপ খুলে জীবন চালাবো। আপা, তুমি সত্যি বলছো? আল্লাহ চাইলে হবে। তুষি খুব খুশি হলো। শিরিন খাবার দিয়ে গেল দুই বোনের সামনে। তুবা তুষিকে নিজে হাতে খাইয়ে দিল। আজ সে ঘুমোয়নি। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। শহর থেকে অনেক দূরে একটা গ্রামের মতো জায়গায় এসেছে তুবা। নীরব শান্তির পরিবেশ সেখানে। তুবার মনটা ভালো হয়ে গেল। আগেও আসার মতো শান্তি লাগছে। তুবা একটু হেসে হাঁটতে লাগলো। অনেক দূর চলে এসেছে। আর একটু দূরেই এতিমখানাটা। তুবা বুকে শান্তি পুষে রেখে এগিয়ে গেল সেখানে। ভেতরে যেতেই বাচ্চারা এসে তাকে ঘিরে ধরল। তুবা হাসি মুখে ওদের মাথায় হাত রাখল। ম্যাম তুবাকে দেখে হেসে ভেতরে চলে যায়। তাদের নিয়ে তুবা বড় বটগাছটার নিচে গেল। শত বছরের বটগাছটার পাশ ঘিরে সুন্দর পাকা করে বসার ব্যবস্থা করা হয়েছে। তুবা ব্যাগটা রেখে বাচ্চাদের সাথে কথা বলতে লাগলো। কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কে কি বলছে তা বোঝার উপায় নেই। সবাই একসাথে পাখির মতো কিচিরমিচির করছে। তুবা খিলখিল করে হেসে সবাইকে শান্ত করলো হাত উঁচু করে। বাচ্চারা সবাই চুপ চুপ, কোনো কথা নেই। তুবা আবার বলল, কেমন আছো আমার মিষ্টি বাচ্চারা? সবাই একসাথে জবাব দিল, ভালো। কেউ কেউ বলল, তুমি কেমন আছো মিষ্টি? তুবাকে তারা মিষ্টি বলে ডাকে। সে প্রতি বছর এই দিনটা এখানে আসে। এই এতিম বাচ্চাদের সাথে বিকেল পর্যন্ত কাটায়। এতিম হয়ে এই বাচ্চাদের সাথে দিনটা কাটালে ভালো লাগে তার। এতিম হওয়ার জ্বালাটা সে বোঝে। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই বছরে এই দিনটা সে এমন মানুষদের সাথে থাকে। এদের জন্য সামান্য খাবার নিয়ে আসে। তুবা জবাব দিল, আমিও ভালো আছি আমার বাচ্চারা।
তুবা ব্যাগ থেকে চিপস, কেক, চকলেট বের করলো। এই টাকাগুলো তার হালাল পথে রোজগার করা টাকা, জমা ছিল তার কাছে। আগে যেই চাকরিটা করতো তার থেকে জমা করতো সামান্য করে। এইটাই সেই টাকা। তুবা হাত থেকে বাচ্চারা কাড়াকাড়ি করে নিতে লাগলো ওগুলো, আর তুবা মন খুলে খিলখিল করে হাসছে। হঠাৎ আহাফিন সজোরে ব্রেক কষল। পাশের গ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল তুবার দিকে। আজই তুবাকে হাসতে দেখছে সে। তার হাসি যেন মধুর। হাসলে তুবার চোখগুলো ছোট হয়ে যায়। সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে তার হাসি। আহাফিন মন্ত্রমুগ্ধ হয়ে তুবার দিকে দৃষ্টি দিচ্ছে। ভেতরে উতাল পাতাল কলরবময় ঢেউ শুরু করে দিয়েছে। আহাফিনের শিরায় শিরায় শিরহন জাগছে, বুক ধড়াক ধড়াক প্রতিধ্বনি তুলছে। তুবা বাচ্চাদেরকে খাবার দিয়ে তাকে আদর করতে বলল। একে একে সবাই তুবার গালে চুমু দিয়ে দিয়ে যেতে লাগলো। তুবার মুখে সে কি হাসি! আহাফিনের চোখে পলক পড়ছে না। ইচ্ছে করছে এখনই গিয়ে জড়িয়ে ধরতে তুবাকে। তার ভেতরের এমন অনুভূতির সাথে সে নতুন পরিচিত। এমন অনুভূতি, শিহরণ, প্রশান্তি এর আগে সে পায়নি জীবনে। আহাফিনের গলায় এসে অশ্রু আটকালো। তুবাকে তার জন্যই বানিয়েছে সৃষ্টিকর্তা। তুবা আরও আগে কেন আসেনি আমার জীবনে? কেন প্রশান্তিতে ভরিয়ে তোলেনি আমায়? তোমার জন্য আমি হাজারো বার মরণ পথে হাঁটতে রাজি। বিকেল হয়ে গেলে তুবা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। চুপচাপ বাথরুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাবার মুখে দিতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। তুবা বিরক্তি নিয়ে ফোন হাতে নিতেই ঘাবড়ে যায়। আরও বিরক্ত হয়ে কল ধরল। সে হ্যালো বলার আগে ওপাশ থেকে শোনা গেল, 8টার আগে চলে আসবে। তুবা রাগে দাঁত কিড়মিড় করে উঠল। রাগ সংযত রেখে বলল, আপনি না বলেছিলেন আজ আসতে হবে না? আগে আসতে না করেছি, এখন আসতে বলছি, তাই আসবে। আজ আমি পারবো না, যাব না আমি। তাহলে কি আমি যাব? মানে মানে আমি গিয়ে তোমাকে নিয়ে আসব? তুবা রাগ এবার চরম হলো। আপনি কিন্তু বেশি করছেন। তুবা গলার আওয়াজ নিচু করে দাঁত কেটে বলল, আপনি কিন্তু আমায় কিনে নেননি যে যখন বলবেন তখনই আসতে হবে। টাকা তো পাও। আজ লাগবে না আমার টাকা। তোমার টাকা লাগবে না, কিন্তু আমার তোমাকে লাগবে। দেখুন, ভালো লাগছে না কিন্তু। আজ আমি আসতে পারবো না। তবে আমিই যাচ্ছি। তুবা রেগে বলল, আমি আপনার ওখানে কোনো দিন যাব না। আমার কোনো দায় পড়ে নেই ওখানে। আমি শুধু না পেরে টাকার জন্য যাই। আপনার কাছে যাব না। লীলাকে কল দিলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। হ্যালো? তুবা আরও কয়েকবার ডাকলো, সাড়া নেই। খেয়াল করলো কল কেটে গেছে। রাগে বিদ্বেষে তুবা ফোন রেখে মাথার ওপর দিকে তুলে নিঃশ্বাস ফেলে দিল। একবার চাইলো ভাতে হাত ধুয়ে নেবে, কিন্তু খিদেও লেগেছে খুব। ঠিক করলো খাবে। তুষি হুইল চেয়ার নিয়ে এগিয়ে এলো তুবার ঘরে। আপা, কার সাথে ঝগড়া করছিলে? কোথায়? কারোর সাথে না তো। আমি শুনলাম কি বলছিলে তুমি। কোথাও যাবে না বললে, টাকার কথাও কি যেন শুনলাম। কি হয়েছে আপা? তুবা কি বলবে বুঝতে পারছে না। তুষি এতটাও ছোট নয় যে যা তা বলে বুঝ দেবে। 16 বছরের মেয়েকে আজ যাই হোক বাচ্চা বলা সাজে না। তুবা আমতা আমতা করে বলল, আরে চাকরিটা না ভাবছিলাম করব না। কেন আপা, তোমার খুব কষ্ট হয়? তুষির কথা শুনে তুবার বুকটা ভারী হয়ে আসলো। চোখে পানি হুট করেই চলে আসে। তুষিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল তুবা। না রে বোন, আমি তোর জন্য সব করতে পারি। তোর ভালোর জন্য নিজেকেও আগুনে দিতে পারি রে তুষি। বোনের কান্না দেখে তুষিরও চোখে পানি চলে এলো। আপা, তোমার বেশি কষ্ট হলে চাকরিটা ছেড়ে দাও। আমি হাঁটতে চাই না আপা।
খেয়ে যেতে পারলেই হবে, না খেয়ে থাকতেও রাজি আছি আপা। তুবা তাড়াতাড়ি উঠে টুসির গালে হাত দিয়ে তার চোখ মুছে দিয়ে বলল, একদম না, এসব কথা একদম বলবি না। তুই হাঁটবি, আমি আর তুই একসাথে হেঁটে অনেক দূর যাব, অনেক পথ হাঁটবো। এসব কথা বলতে নেই সোনা, আমার কোনো কষ্ট হয় না, আমি ভালোই আছি টুসি। আর চাকরিটাও ছাড়বো না। তোকে সুস্থ হতে হবে বোন, আমার সাথে হাঁটার জন্য হলেও তোকে সুস্থ হতে হবে। টুসি তখনও কেঁদে চলছিল। তুবা চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরছে। শিরিন বেগম আড়াল থেকে দুই বোনের কান্না দেখে চলে গেলেন। তুবাকে কথা শোনাতেও ওনার ভালো লাগে না। মেয়েটা তাদের জন্য নিজের জীবনকেই শেষ করে দিচ্ছে। শিরিন নিঃশব্দে কেঁদে উঠলেন। আহাফিনের নাম্বার থেকে দুবার কল চলে এসেছে এর মধ্যে। তুবার কেন যেন আজ যেতে মন চাইছে না, তাই চুপচাপ বসে আছে ফোনটা সাইলেন্ট করে। একটু পর একটা মেসেজ এলো। তুবা দেখতে পেল আহাফিনের নাম্বার থেকে আসা মেসেজ। 5 মিনিট সময় দিলাম, গলির মুখে আসবে, নয়তো আমি ঢুকবো তোমার বাসায়। তুবা চিন্তা করলো, এমনিতেই সমাজে তাদের পরিবারকে কত কিছু শুনতে হয়, কত কথা তাকে নিয়ে, কেউ দেখতে পারে না। এখন এমন হলে আরও অনেক বাজে কথা ছড়াবে। আর বড় কথা, তার জন্য এখন টাকার দরকার। তুবা নিজের রাগে পানি ঢেলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গলির মুখে যেতে আহাফিনকে দেখতে পেল। ল্যাম্পপোস্টের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় খোঁচা খোঁচা দাড়িতে লোকটাকে বেশ সুন্দর লাগছে। তুবা এগিয়ে যেতে যেতে ভাবতে লাগলো, আজ তিনি নিজে এসেছেন কেন। তুবা যেতে আহাফিন চুপচাপ ভেতরে চলে গেল। তুবা তখনও দাঁড়িয়ে ছিল। আহাফিন পাশের দরজা ঠেলে দিয়ে দুবার হর্ন বাজালো। তুবা ভাবনা রেখে গাড়িতে উঠে বসলো। আহাফিন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না, রোবটের মতো চালিয়ে যাচ্ছে। তুবা বারবার তাকাচ্ছে লোকটার দিকে। খুব অসুবিধা হচ্ছে তার, সিট বেল্ট না বাঁধায় বারবার হেলে পড়ছে। তবুও আহাফিনের সেদিকে খেয়াল নেই, যন্ত্রের মতো ড্রাইভ করছে। তুবা বিরক্তিকর চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। এটাকে মানুষ ভাবতেই ভুল হচ্ছে তার। সে ভাবছে এত নীরব কেন লোকটা, আজ কিছু জিজ্ঞেসও করছে না। কথাই আছে, ঝড়ের পূর্বের পরিবেশ শান্ত থমথমে হয়। তবে কি তাই? তুবা ঘন ঘন চোখের পাতা ফেলল। আহাফিন গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকে গেল। তুবা নেমে যেন একটু স্বস্তি পাচ্ছে। এতক্ষণ শরীরের হাড় নড়েছে। তুবা আস্তে আস্তে ভেতরে ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে আহাফিনকে দেখতে পেল না, হয়তো ঘরে আছে। তুবা সিঁড়িতে পা দিল, মনে মনে বলছে, লোকটা কি রেগে আছে? হঠাৎ এমন ব্যবহার, কি অদ্ভুত। তুবা রুমে ঢুকতে আহাফিন বাঘের থাবার মতো তার বাহু দুটো আঁকড়ে দেওয়ালের সাথে চেপে ধরল। ভয়ে তুবার তরসা অবস্থা। সে খেয়াল করলো লোকটা ভয়ঙ্কর রেগে আছে, চোখগুলো লাল হয়ে আছে, সাপের মতো ফুঁসছে। তুবা বলল, ছাড়ুন আমায়। আহাফিন রেগে মেগে তুবাকে দেওয়ালের সাথে ঝাঁকি দিল। পিঠে খানিক লেগেছে তুবার সেদিনের মতো। আহাফিন এক হাতে তুবার গাল চেপে ধরল, দাঁত কেটে বলতে লাগলো, ফোনে কি বলেছিলে তুমি? এখন বলো, কি বলেছিলে ফোনে? ছাড়ুন আমায়। আহাফিন চিৎকার করে বলল, বল, কি বলেছিস? ভয়ে এবার তুবার নাজেহাল অবস্থা, গুটিয়ে গেছে একদম, চোখ টলমল করে উঠেছে। আহাফিন বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার ঠোঁট স্লাইড করতে করতে বলল, এই ঠোঁট দিয়ে তো বলেছ তুমি অন্য ছেলের স্পর্শে যাবে। কি বলেছিলে যেন? ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটাই বলেছিলে তো তুমি। আহাফিন তুবার ঠোঁট ছেড়ে তার গলা ধরল, জোরালো ভাবে ধরল। তুবা কপালের চামড়া কুঁচকে এলো এতে, গলায় লাগছে খুব। কি করে বলতে পারলে তুমি? এত বড় সাহস তোর, হলো কি করে বল? আপনা আপনি আহাফিনের হাত রাগের বশে আরো শক্ত হয়ে এলো। দম আটকে আসছে তুবার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু লোকটার রাগ কমার কিংবা হাত ঢিলে করার নাম নেই। লোকটা কি তাকে মেরেই ফেলবে নাকি আজ? এবার বুঝি দম বের হয়ে যাবে। তুবার চোখ উল্টে
আসছে দেখে আহাফিন ছেড়ে দিল। রাগে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। আর একটু দূরে গিয়ে সে দেওয়ালে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল। ওদিকে তুবা কাশছে অনবরত, গলাটা খুসখুস করছে, ব্যথা হচ্ছে। আহাফিন এসে তুবাকে আচমকা একটা চড় মেরে দিল। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তুবার কানের পোকা নড়ে গিয়ে পুপু একটা শব্দ হচ্ছে। জোরটা বেশি ছিল। তার গাল যেন কেউ লবণ মরিচ দিয়ে দিয়েছে। আহাফিন এসে তুবাকে নিচ থেকে উপরে তুলল। তুবার চোখ পানিতে টইটুম্বুর। আহাফিন দেখেও না দেখার ভান করে তুবার বাহু চেপে ধরল। তোকে কয়বার বলেছিলাম না আমার মুখের উপর কথা বলবে না? আর সেখানে তুই কি করে বলতে পারলি? ভাত ছড়ালে? তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। কতটুকু বাজে! কথাটা শেষ করতে ইচ্ছে হলো না তার আগেই আরেকটা চড় পড়ল তুবার গালে। এবার তুবা কেঁদে দিল। আহাফিন দেখছে তুবা চোখ দিয়ে পানি বইছে। তার কি করা উচিত সে জানে না। ভেতরের রাগও কমছে না। তুবার উপর তার ভীষণ রাগ হচ্ছে। সে জানে তার সামনে থাকলে রাগ আরও বাড়বে, তাই দরজা বন্ধ করে সে চলে গেল। কয়েক গ্লাস ড্রিঙ্ক আর সিগারেট খেয়ে আহাফিন রুমে ফিরে এলো। তুবা তখনও সেখানে বসে কাঁদছে। আহাফিন দৌড়ে গেল সেখানে। তুবা, তুবা বলে ডাকতে লাগলো তাকে। তুবা কেঁদেই চলেছে। আহাফিন চেষ্টা করছে তুবার মুখ নিজের দিকে ফেরাতে, কিন্তু তুবা তাকে ছুঁতেও দিতে চাইছে না। জোরাজুরির পর আহাফিন সফল হলো। তুবা দুই গাল হাত রেখে তার দিকে মুখ করালো, কিন্তু তুবা তাকালো না। তুবা, তুবা তাকাও আমার দিকে। তুবা তাকাও। তুবা, আমার ভীষণ রাগ উঠে গেছিল। তুবা, আমি বুঝতে পারিনি। তুবা, এমন করব না। তোমার লেগেছে খুব, তাই না? তুবা ছিটকে হাত সরিয়ে দিল তার। লাল লাল পানি ভর্তি চোখ নিয়ে সে আহাফিনের দিকে তাকালো। চোখ আর নাক একদম রক্তের মতো লাল টুকটুক হয়ে গেছে তার, যেন রক্তজবা। কান্না জড়িত কণ্ঠে তুবা বলল, আপনি আমাকে ছুবেন না। আপনি কেন আমার গায়ে হাত তুলবেন? সেই সম্পর্ক আপনার সাথে আমার নেই। আপনার সাথে আমার শুধু টাকার সম্পর্ক, আর আপনার কোনো অধিকার নেই আমাকে মারার। সেখানে আপনি? শব্দ করে কেঁদে উঠল তুবা। আহনাফ শান্ত হয়ে বলল, অধিকার তো থাকতেও পারে। কিসের অধিকার? কোনো অধিকার নেই আপনার। সব অধিকারের কি নাম হয় তুবা? তুবা আরও কাঁদতে লাগলো। আহাফিন খেয়াল করলো তুবার গালে তার আঙুলের ছাপ পড়ে গেছে। চাঁদের গায়ে এক টুকরো দাগ, গলাতেও দাগ পড়ে গেছে। আহাফিন ফ্যালফ্যাল করে দেখছে সেগুলো। হঠাৎ তুবার পাশের দিকে দেওয়ালে আহাফিন ঘুষি মারল। চমকে গেল তুবা। কান্না বন্ধ করে পাশ ফিরে তাকালো। ততক্ষণে 2-3টা দেওয়া হয়ে গেছে আহাফিনের। অনবরত দিতেই লাগলো ঘুষি। তুবা এবার ভয় হয়। ভীত নয়নে সে লোকটার দিকে তাকালো। কি ভয়ঙ্কর দেখতে লাগছে। তুবা না করলো এমন করতে। শুনল না আহাফিন। তুবা আহাফিনের হাতটা ধরলে সে থেমে যায়। তুবা ঢোক গিলে আহাফিনকে দেখল। হাতের দিকে তাকালো। দেখতে পেল আঙুলের হাড়ের সাথে লেগে থাকা চামড়া লাল বর্ণ ধারণ করেছে। লাল বর্ণ বের হয় বলে। তুবা কান্না বন্ধ করে দিল। আহাফিন তুবাকে শান্ত স্বরে বলল, তুবা, আজ আমি আমার দরকারে তোমাকে এখানে ডাকিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তোমাকে আমি আজ এতিমখানায় দেখেছিলাম, তাই ডেকেছি। ভ্রু কুঞ্চন করল তুবা। এই লোক বদ্ধ উন্মাদ। আহাফিন তুবার দাগ পড়া গালে হাত দিতে গেলে সরিয়ে নিল সে। বলছি না আপনি আমাকে ছুবেন না? আমি আপনার কাছে আর আসতে চাই না। দূরে সরুন, যেতে দিন আমাকে। সরুন বলছি, কাঁদতে কাঁদতে বলল তুবা। আহাফিন সরে গেল। গিয়ে দরজা লক করে তুবাকে দেখিয়ে চাবি তার পকেটে ভরে নিল। সরেও এসেছি, বাঁধাও দিচ্ছি না, যেতে পারো। তুবা রাগে শরীর জ্বলে যাচ্ছে। আপনি এসব করতে পারেন না। দরজা খুলে দিন। কি হলো, দরজা খুলে দিন। তুবার চিৎকার শুনেও না শোনার ভান করল আহাফিন। সে শান্ত।
তুবা এগিয়ে গেল আহাফিনের কাছে। কেন এমন করছেন আপনি? চাবিটা দিন। চাবি আমি দিতে পারবো না। এছাড়া কিছু বলার থাকলে বলো। রাগে তুবা কটমট করছে, মেজাজ চড়া হয়ে যাচ্ছে তার। তুবা আরও কয়েকবার বললেও আহাফিন সাড়া দেয়নি। চাবি বালিশের নিচে রেখে সেখানে শুয়ে পড়ল সে। তুবা বিছানায় উঠে চাবি নিতে গেলেও আহাফিন হাত দিয়ে সরিয়ে দেয় তাকে। তুবা ফের গেল। এবার আহাফিন তার হাত ধরে তুবাকে শুইয়ে দিল। নিজে তার উপর উঠে হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্যাভলন মলমটা নিল। তুবা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। আহাফিন মলম বের করে তুবার গালে দিতে চাইলে সে আহাফিনের পিঠ খামচে ধরে মাথা নাড়তে থাকলো। আহাফিন ধমক দিয়ে তাকে চুপ থাকতে বলল, শান্ত হয়ে থাকো তো। আহাফিন তুবার গালে ও গলায় মলম লাগিয়ে দিল। তুবা ঠান্ডা অনুভব করল। জ্বালাটা কমেছে বোধহয়। সেও শান্ত হলো। আহাফিনের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। আহাফিন তুবার ভিজে চোখের দিকে অপলক দেখছিল। তুবা কঠিন গলায় বলল, সরুন। সে উঠে পিঠে হাত দিয়ে বলতে লাগলো, উফ, আমার পিঠ থেকে তো তুমি রাক্ষসীর মতো রক্ত বের করে ফেলেছ। তুবা সুযোগ পেয়ে যে হাত বাড়ালো বালিশে, অমনি খপ করে ধরল আহাফিন। আজ বলবে, তারপর এখান থেকে যাবে। কাল সারাদিন যদি না বলো তো আটকে রাখবো। কেন? আপনি কেন এমন করছেন বলুন না। আর আমার কথা শুনলে আপনার কি এমন হবে? কিছু হবে না, তবুও আমি শুনতে চাই। তুবা নিশ্চুপ। বলো। হবে না যেহেতু শোনার দরকার কি? তা জানি না, আমি শুনতে চাই। তুবা এইটুকু বুঝেছে এই লোকটা বড্ড ঘাড় তেরা, তেমনি উন্মাদ, অসুস্থ মস্তিষ্কের মানুষ। না বললে হয়তো যেতেও দেবে না, কিন্তু তার বলতে ইচ্ছা করছে না। আবার ভাবছে মনের চাপা কথাগুলো তো গাছের সামনে বললেও হালকা লাগে, আর এ তো নিজে থেকে শুনতে চাইছে। জলজান্ত মানুষটা। তুবা স্থির হলো, ধীর পায়ে এগিয়ে সোফায় বসলো। আহাফিন বিছানায় পা হেলিয়ে তুবার দিকে ঝুঁকে বসলো। তুবা বলতে শুরু করছে, শুনেছি আমার জন্মের পর মা রক্তশূন্যতার অভাবে মারা যান। আমার শরীর নাকি খুব খারাপ ছিল। অনেক কিছুর পর নাকি আমার দম ফেরে। বাবাই আমাকে বড় করেছেন। তারপর বাবা আবার বিয়ে করলেন, কারণ আমার দেখাশোনা করার পর বাবার ব্যবসাটা ঠিক করে চালাতে পারছিলেন না। সৎ মা আসেন ঘরে। আমিও বড় হতে থাকি। ওনার ঘর থেকে ছোট্ট একটা বাচ্চার জন্ম হয়, তুসি, আমার নিজের বোন। কখনো ওকে আমার থেকে আলাদা করিনি। নিজের মতো ভালোবাসি ওকে। একটু একটু করে বড় করি নিজে হাতে। মায়া আরও বসে পড়ল তার ওপর। ভালোই চলছিল দিন। ইন্টারে উঠতেই বাবা মারা যান স্ট্রোক করে। তারপর থেকে একেবারে এতিম হয়ে যাই আমি। বাবার দেওয়া যা ছিল আস্তে আস্তে শেষ হতে থাকে। কী করব বুঝতে পারছিলাম না। ততদিনে অনার্স প্রথম বর্ষে উঠে যাই আমি। অনেক খুঁজেও একটা চাকরি পাইনি। সংসার চলে না। আম্মার খুটখুটানি কথা বাড়তে থাকে। উঠতে বসতে কথা। আমি লেখাপড়া করে নাকি সব টাকা নষ্ট করে দিয়েছি। সংসার, বোনের ঔষধ, আমার পড়া কিছুই চলছিল না। প্রতিদিন যেতাম সব জায়গায় কাজের খোঁজে। অবশেষে যাও একটা চাকরি পেলাম। বেতন খুব সীমিত। টেনে টুনে চলে কোনো রকম। বোনের চিকিৎসা তেমন চলে না। একদিনের ঔষধ আনলে অন্য দিনটা আনা যায় না। তবুও দিন চলছিল। কিন্তু আমার জীবনের কাল হয়ে আসে এক বর্ষার রাত। সেই ট্রেন থেকে পাড়ার এক ছেলে বিরক্ত করতো আমায়, লেগেই থাকতো। বাবা চলে যাওয়ার পর তার পাগলামি আরও বাড়তে থাকে। দিন দিন সে পিছু ঘুরতে থাকে। বিয়ে করতে চায় আমাকে। বকাটে ছেলে ছিল সে, একদম বকে যাওয়া ছেলে। তাকে আমি সহ্য করতে পারতাম না। আমায় হুমকি দিতে লাগলো, মেরে ফেলবে, তুলে নিয়ে যাবে, বিয়ে করবে, আরও কত কী। নিজেকে বাঁচাতে এক লাইন বেশি বলে ফেলেছিলাম। তাকে বলেছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে যেন আর বিরক্ত না করে সে। তারপর থেকে কিছুদিন সে আর আমার পিছু নেয়নি। অবাক হয়েছিলাম, ভেবেছিলাম আমার কথা সে বিশ্বাস করেছে।
কিন্তু তবুও ভেতরে কেমন যেন ভয় হতো। তাকে আমি কয়েকটা চড়ও দিয়েছিলাম, তবুও সে পিছু আসতই। কিন্তু তার এমন নীরব শান্ত থাকা ভয় হতো। একদিন অফিস থেকে ফিরছিলাম, রাত 9টা বেজে গিয়েছিল। সেদিন তুবা কথা আসছিল না। শূন্যে তাকিয়ে সে কাঁপছিল। আহাফিন খেয়াল করলো এত ঠান্ডা বাতাসেও তুবার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আহাফিন তাড়াতাড়ি করে তার রুমে থাকা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো। গ্লাসটা তুবার দিকে এগিয়ে দিলেও সে আগের মতো পলক না পড়া চোখে শূন্য তাকিয়ে রইল। তুবা আরও বেশি কাঁপতে শুরু করছে বলে আহাফিন তার পাশে গিয়ে বসলো। তুবা গায়ে হাত দিয়ে তাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো। তুবা সাড়া দেয়নি। আহাফিন বার কয়েক তুবাকে ডেকে গ্লাসটা তার মুখের সামনে ধরল। কাপা ঠোঁটে তুবা ঢক ঢক করে সবটা পানি খেয়ে নিল। তুবা 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 শুনতে পাচ্ছ আমার কথা? বেখেয়ালি মনে তুবা বলতে লাগলো। সেই বৃষ্টির রাতে রনি আমাকে রেপ করলো। আমার সব সতীত্ব হারাই সেই রাতে, আর আমার জীবনটা কালো আঁধারে ছেয়ে যায়। চিৎকার করে বলতে বলতে তুবা কেঁদে উঠল। বাইরে ভারী বৃষ্টি হচ্ছে, আকাশ ফেটে বজ্রপাত হচ্ছে, সেই সাথে তুবার চিৎকারও ভেসে আসছে। সব মিলিয়ে বিকট শব্দ। আহাফিনের কান জ্বলে যাচ্ছে তুবার চিৎকার করা কান্নার শব্দে। তুবা শক্ত করে আহাফিনের হাত খামচে ধরে কান্না করছে। আহাফিন তুবাকে বুকের সাথে আগলে নিল। শীতল বুক পেয়ে তুবা আজ মন মতো কাঁদছে। গলা চিরে কান্না বের হচ্ছে। আহাফিনের বুক তুবার চোখের পানিতে ভিজে যাচ্ছে। আহাফিনের ভেতরে খুব কষ্ট লাগছে, জ্বালাও হচ্ছে তুবার কান্নায়। একদিকে তুবা চিৎকার করে কাঁদছে, অন্যদিকে আহাফিনের কষ্ট গলায় দলা পাকিয়ে শ্বাস রোধ করছে। ঢোক গিলতেও বাধা পাচ্ছে সে। তুবাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। দীর্ঘ সময় পার করে তুবা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে ফেলল। আহাফিনকে ঠেলে দূরে সরিয়ে সে ফাঁকা হয়ে বসল। তুবার অবস্থা দেখে আহাফিন তাকে আবারও পানি এনে দিল। অল্প একটু পানি খেয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। চোখ মুখ ফুলে একাকার, ভীষণ জ্বালা করছে। নাক টেনে তুবা আবার বলতে লাগলো। পাড়ায় এই কথা ছড়িয়ে পড়ল। বাড়িতে এসে এসে লোকে বাজে কথা বলতো, বাজেভাবে ইঙ্গিত করত। জীবনটা একদম নাজেহাল হয়ে গিয়েছিল আমার কদিনে। নিজেকে ঘরবন্দি করি, তবুও হলো না। আম্মা লোককে তাড়িয়ে দিলেও সে আমাকে বাজে কথা শোনাতো। একমাত্র তুষি তখন আমার হাতে হাত রেখে কেঁদেছিল। দিন যেতে থাকে, আবার চাকরিতে যায়। ওখানেও রনি বসকে এসব কথা বলে এসেছিল। বস আরও পেয়ে বসে সে আমাকে তার সাথে বেড শেয়ার করতে বলল। আহাফিন চোখ বন্ধ করে আনলো। তুবা কি বলছে এসব? অনেকটা ধকল খেয়ে মেয়েটা এখানে এসেছে। তুবা বলা শুরু করলো। আমি সেদিন রাগে দুঃখে বসকে চড় মারি। চাকরি ওখানেই ইতি হয়। আবারও কাজ খুঁজতে থাকি, কিন্তু অনার্স 2য় বর্ষের স্টুডেন্টকে তো কেউ আর চাকরি দিয়ে দেবে না। আগেরটা না হয় ভাগ্যের জোরে পেয়ে গেছিলাম, ভাগ্য তো আর সবসময় ধরা দেয় না বলে তুবা তাচ্ছিল্যভাবে হাসলো। আহাফিন সেই হাসির দিকে অপলক তাকিয়ে রইল। দিনের পর দিন যায়, চাকরি নেই, ঘরে বোনের ঔষধ নেই, খাবার নেই। জীবন এমন হাল আর নিতে পারছিলাম না। অনেকবার চিন্তা করেছি আত্মহত্যা করব, কিন্তু আমি মরে গেলে তুষি আর আম্মা একদম মরে যাবে বেঁচে থেকে। তারা প্রতিদিন মরবে। সে পথে আর হাঁটলাম না। রাস্তায় বের হলে পশুরা তালিয়ে লালসার হাসি হাসত। আমাকে টাকার বিনিময়ে সেক্স করতে বলতো। আহাফিন কেন যেন তুবার এই কথাগুলো একেবারে নিতে পারছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছিল তার বারবার, আর ভেতরে ফুলিংয়ের মতো আগুন উঠছিল। তুবা ঢোক গিলে আবার বলল, অনেক ভেবেছি। সামনে আমার দুটোই পথ ছিল তখন, হয় নিজেকে মেরে যাওয়া, নয়তো নিজের
কে ওই পশুদের কাছে স্বেচ্ছায় বিলিয়ে দিয়ে টাকা আনা। সব দিক ভেবে এটা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমি বড্ড অসহায় ছিলাম তখন। পাশে দাঁড়ানোর কেউ ছিল না, মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না আমার। সারাক্ষণ বুকে কান্নার পাথর নিয়ে থাকতাম। আমার ভেতরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছিল। বোনের, আম্মার না খাওয়া শুকনো মুখগুলো আমাকে আর বিবেকের সাথে লড়তে দেয়নি। মনস্থির করেই নিলাম, প্রতিদিন ওদের মারার চেয়ে নিজেকে মারার পথ খুঁজে নিলাম লীলা আপার কাছ থেকে। একদিন পর সে কল দিয়ে আমাকে জানালো, আপনার বাসার ঠিকানা দিল। নষ্ট রাস্তার মেয়ের মতো ছুটে এলাম আপনার কাছে, দেহ বেচে টাকা নিতে। আহাফিন এবার তুবাকে ধমক দিল চুপ থাকতে। তুবা অশ্রুসিক্ত নয়নে খানিক হেসে বলল, আপনিই না শুনতে চেয়েছিলেন? তবে আমি আর শুনতে চাই না। নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল আহাফিন। কেন শুনতে চান না? শুনুন। তুবা শ্যাট আপ, আর কোনো কথা নয়, চলো ঘুমাবে। সে আহাফিনের কথা শুনল না, বলতে লাগলো, আরেক বর্ষার কালো রাত চলে এলো জীবনে। এই কালো রাত সারা জীবনকে কলুষিত করার রাত ছিল। বর্ষার এক রাতে আমি আপনার কাছে ছুটে এলাম। কেন? দেহ বিলিয়ে টাকা নিতে। তুবা একদম চুপ, আর একটাও কথা না। এবার মুখ বন্ধ করো। কেন? চাঁদ দেখতে পারেন আর চাঁদের গায়ের কালো দাগ দেখতে পারেন না? আমি একটা বাজে মেয়ে, একজন ধর্ষিতা, প্রস্টিটিউট। শেষের কথাটা আহাফিনের গায়ে আগুন ধরিয়ে দিল। সে তুবার গাল চেপে ধরে বলল, তুই ধর্ষিতা না, বুঝেছিস? তুই ধর্ষিতা না। তুবা আহাফিনের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছে আর বলছে, আপনি পাগল হয়ে গেছেন? একদম মাথা গেছে আপনার। সবাই জানে তুবা ধর্ষিতা, আর এই লোক বলে কি না আমি ধর্ষিতা না। হা হা। আহাফিন তুবার পাগলামি দেখে তুবাকে বুকের সাথে জাপটে ধরল আর বারবার বলছিল, তুমি ধর্ষিতা না, একদম বাজে কথা বলবে না। তুমি ভার্জিন। তুবা তুমি ভার্জিন ছিলে আমার কাছে আসার আগে। সেই দিনের বর্ষার রাতে আমার কাছে আসার আগেও তুমি ভার্জিন ছিলে। তুবা শান্ত হও, শান্ত হও প্লিজ। আহাফিন তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে চাইছে শান্ত করতে, কিন্তু তুবা ছটপট করছে পাখির মতো। মিথ্যা বলছেন আপনি, মিথ্যা বলছেন আমার সাথে। তুবা ধর্ষিতা, ধর্ষিতা তুবা। তুবার গলার আওয়াজ নিভে আসছিল, চোখগুলো লেগে আসছিল। তার হাত পা নাড়াচাড়া কম দেখে আহাফিন তাকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল তাকে জড়িয়ে। আহাফিন ভাবতে থাকলো তুবার পরিস্থিতিটা নিয়ে। তুবা কতটা অসহায় আর বিষাক্ত ব্যথায় জর্জরিত ছিল। তুষি মায়ের সাথে শুয়ে আছে। আম্মা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আপা কী করছে কে জানে। শিরিন কিছু বললেন না। মেয়ের পাশ ফিরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আম্মা, তুমি তো আপাকে কখনো আমার মতো মাথায় হাত বুলিয়ে দাও না। শিরিন বেগম তখনও চুপ। তিনি অতীতে চলে গেলেন। তখন তুবা খুব ছোট। কত আদর করে তিনি তাকে বড় করেছেন, বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়িয়েছেন। তুবার ছুটাছুটির কারণে কতবার পড়ে গিয়ে ব্যথা পাওয়ার পর তিনি বকা দিয়েছেন। তুবার ছোটবেলার কথা মনে হতেই বুকটা কেমন করে উঠল ওনার। আর এখন কষ্ট সহ্য করতে না পেরে এই তুবাকে কত কথাই না শোনান তিনি। শিরিনের চোখে পানি চলে এলো, ফুপিয়ে উঠলেন তিনি। আম্মা, তুমি কাঁদছো? না, তুই ঘুমা মা। আম্মা, আপাকেও তুমি ভালোবাসো তাই না? ওরে জন্ম না দিলেও বড় করেছি, এর বেশি কি কইতাম তোরে। এত কথা না কইয়া তুই ঘুমাতো, আমার ঘুম পাইতেছে। বলে তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। আম্মা, আপা কিসের কাজ করে? শিরিন ভাবনায় পড়ে গেল, কি বলবে। জানি না আমি। তুই ঘুমা তুষি, বেশি কথা ভালো লাগে না। তুষি আর কিছু বলল না, কিন্তু তার আপাকে খুব মনে পড়ছে। তার খুব ইচ্ছা এমন বর্ষার দিনে আপার সাথে ছুটে বেড়াবে, বৃষ্টিতে এলোমেলো হয়ে দৌড়াবে। কবে জানি তার ইচ্ছা পূরণ হয়,
না পাওয়া এই আফসোসের যন্ত্রণা নিয়ে টুসি চোখ বন্ধ করল। মাঝরাতে আহাফিন খেয়াল করলো তুবার গা কেঁপে জ্বর আসছে। বিড়বিড় করে সে কি যেন বলছে, অস্পষ্ট কথা। আহাফিন গায়ে হাত দিয়ে দেখতে পেল শরীরে জ্বর অনেক। কান তুবার মুখের সামনে পাতল, কিন্তু কিছুই বোঝা গেল না। তুবাকে চাদর দিয়ে ঢেকে দিল আহাফিন, তবুও কাঁপুনি কমার নাম নেই। আহাফিন তুবার হাত পা মালিশ করতে লাগলো। উপায়ন্তর না দেখে তুবার ওপর উঠে জড়িয়ে ধরে গায়ের উষ্ণ দিতে লাগলো। কিছুক্ষণ পর কাঁপুনি কমলেও জ্বরের মাত্রা কমে না। ওদিকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকে ধ্বনি সৃষ্টি করছে। আহাফিন উঠে নিচে থেকে এক টুকরো কাপড় আর বাটিতে পানি নিয়ে আসলো। তুবার কাছে গিয়ে তার কপালে জলপট্টি দেওয়া শুরু করেছে। মেয়েটার ঠোঁটগুলো এখনো অনবরত কাঁপছে। আহাফিন ধ্যান ধরে তাকিয়ে আছে সেদিকে। সকালে উঠে তুবা দেখতে পেল আহাফিন তার পাশেই চেয়ারে বসে আছে, মাথা বিছানায় হেলান দেওয়া। তার হাতটা ঘুমের ঘোরে খুব শক্ত করে আঁকড়ে ধরে আছে। তুবা উঠতে চাইল, কিন্তু মাথাটা ভাল লাগছে, ভেতরে যন্ত্রণা হচ্ছে। তুবা নড়াচড়া দেখে আহাফিনের লেগে আসা চোখ খুলে গেল। সে তুবার কপালে হাত দিয়ে দেখল জ্বর কেমন। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। আহাফিন চোখ ডলতে ডলতে গিয়ে থার্মোমিটার আনলো। তুবাকে বলল, হাঁ করো। কি হলো, হাঁ করো। আহাফিনের চোখের দিকে তাকিয়ে সে মুখ খুলল। আহাফিন থার্মোমিটার তার মুখে দিয়ে সময় দেখতে লাগলো। তাপমাত্রা আছে একটু বেশি। আহাফিন ড্রয়ার খুলে ওষুধ নিল। খুলতে গিয়ে মনে হলো, ও শিট, ব্রেকফাস্ট তো করা হয়নি, ওষুধ দিই কী করে। উঠো, ফ্রেশ হয়ে নাও, দেখি কি করা যায়। তুবা এখন পর্যন্ত একটা কথাও বলছে না। আহাফিন ওষুধের পাতা রেখে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। একটু পর ফিরে এলো একটা ডিম পোচ নিয়ে। নাও, এটা খেয়ে ওষুধ খেয়ে নাও, তারপর আন্টি এলে বলবো কিছু করে দিতে। নাও, খেয়ে নাও। তুবা নিশ্চুপ। কি হলো তুবা? আমার খিদে নেই, টেনে দেবো একটা। আহাফিনের মুখে এমন কথা শুনে তুবা কপালের চামড়া এক করে আনলো। মনে মনে বলল, আমার মন চায় আপনাকে দিতে এক ঘুষি। কি হলো, কি ভাবছো আমার দিকে তাকিয়ে, নাকি সুদর্শন পুরুষকে দেখছো? আহাফিনকে দেখিয়ে তুবা মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরল বিরক্ত মুখে। আহাফিন ঠোঁট টিপে হেসে টেবিলের কাছে গিয়ে প্লেটটা রেখে বলল, উঠবে নাকি বসেই থাকবে? তুবা, তুমি বড্ড জেদি। এর ঔষধ কিন্তু আছে আমার কাছে। কেন কেন করছেন আমার জন্য এগুলো? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, অন্য একটা মেয়ের জন্য কেন করছেন এইসব? আহাফিন তুবার দিকে একটু ঝুঁকে ফিসফিসানি কণ্ঠে বলল, কিছু কিছু সম্পর্ক আত্মার হয়। তুবার সাথে আমার অমনি সম্পর্ক, অদৃশ্য এক সম্পর্ক। তুবা কি বলবে ভেবে পায় না। আহাফিন তুবার গালে চুমু খেয়ে আবার চলে গেল, আর তুবা তখনও যন্ত্রের মতো বসেছিল শুধু। তুবা ফ্রেশ হয়ে এসে দেখলো আহাফিন শার্ট চেঞ্জ করেছে। খালি গায়ে দেখতে তাকে অনেক আকর্ষণীয় লাগছে। তুবা তাড়াতাড়ি মাথা নিচু করে নিল। কি করবে বুঝে উঠতে সময় নিচ্ছে। আহাফিন ঘাড় ঘুরিয়ে তুবাকে বিব্রত অবস্থায় দেখে বাঁকা হেসে উঠল। তার মস্তিষ্ক তাকে কিছু করতে বলছে। আহাফিন এগিয়ে গেল খালি গায়ে। তাকে এভাবে আসতে দেখে তুবা হাঁ করে তাকিয়ে আছে। এই লোকের মতিগতি বোঝা ভার। আহাফিনকে এগিয়ে আসতে দেখে তুবা পিছিয়ে গেল। আরেক পা পেছনে যেতে আহাফিন তাকে ধরে নিল। আরেকটু হলে তো বাথরুমে চলে যেতে। আমার সাথে যাওয়ার ইচ্ছা নাকি? আহাফিনকে বাঁকা ঠোঁটে হাসতে দেখে তুবার শরীর জ্বলে গেল। দাঁত কিরমির করে বলল, আমার এখন বাসায় যাওয়ার সময় হয়েছে। আহাফিন তুবাকে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড় করালো। এক হাত দেওয়ালের উপর রেখে গভীর দৃষ্টিতে তুবার চোখ মুখ দেখল। রাগলে তোমাকে লাল টমেটোর মতো দেখায় নাকি লাল টুকটুকে স্ট্রবেরির মতো? কোনটা? সেটা আমার বিষয়, আপনার না। আমি যেহেতু তোমাকে দেখেছি সেহেতু এটা আমারও বিষয়। সরুন। হুম,
তুবা আহাফিনের দিকে তাকিয়ে বলল, কাল রাতে আমি কিন্তু আপনার কথা শুনেছি। এখন আমাকে আমার মতো যেতে দিন। আহাফিন তুবার কথায় কান না দিয়ে নিজের মতো বলল, আচ্ছা তুবা, আমার সংস্পর্শে এলে কি তোমার কোনো ফিলিংস হয় না? কিছুই কি অনুভব করতে পারো না? এবার কি বলবে সে? রাগে লজ্জায় তুবা আহাফিনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আউচ! বুকে ব্যথা কেন দিলে? তোমরা সব মেয়েরা কিন্তু শুধু ব্যথা দিতেই জানো। গাম্ভীর্য মুখে আহাফিনের বলা কথাটাতেও তুবার রাগ হলো। সে আহাফিনের চোখে রাগান্বিত হয়ে দাঁত খিচিয়ে তাকালো। মনে মনে বলল, আপনার প্রতি আমার পিনপিন রাগটা একদিন দাও দাও করে জ্বলে উঠবে। তুবা ব্যাগ নিতে গেলে আহাফিন তার হাত ধরে আটকালো। কোথায় যাচ্ছ? এত কষ্ট করে আমি তোমার জন্য ডিম পোচ করে আনলাম, সেটা কি তোমার নানি এসে খাবে? আমার নানি এসে খাওয়ার দরকার নেই, আপনার এটা আপনি খান। না হলে তো আহাফিন চৌধুরী যেতে দেবে না কাউকে। এই মুহূর্তে তুবার মনে হচ্ছিল লোকটাকে যদি চুল ধরে টেনে উপরে উঠে আচ্ছা মতো কয়েকটা রামধোলাই দিতে পারতাম তবে শান্তি লাগতো। মুখে কিছু বলল না। ফের রাগী চোখে দৃষ্টি দিয়ে সে দ্রুত কোনোভাবে ডিমটা মুখে দিল। তারপর আহাফিনের দিকে তাকালো। লোকটা ঠোঁটে আঙুল ঠেসে বোধহয় হাসছে। হয়েছে, এবার তো যেতে পারবো। ঔষধ খাওয়া তো হয়নি, এরপর বলবেন আপনাকে খেতে। হোয়াট? তুবা ঔষধটা খেয়ে উঠতে গেল, আহাফিন তাকে ঠেলে আবার বসিয়ে দিল। তুবা তো এবার আহাম্মক হয়ে গেল, উঁচু স্বরে বলল, আবার কি? লোকটা জবাব না দিয়ে তার দিকে কেমন নেশাভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। তুবা অন্য কিছু ভেবে ভয় হলো। সে আহাফিনের চোখের দিকে তাকালো। আহাফিন হঠাৎ হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। তুবা পরিস্থিতি বুঝতে পারছিল না। আহাফিন নরম হাতে তার দুই গাল স্পর্শ করল। আহাফিনের অমন চাউনি, এই এমন স্পর্শে তুবা কেঁপে উঠল। ভেতরে স্পন্দন অদ্ভুত রকম ভাবে বেড়ে গেল। শরীরটাও কেমন বরফের মতো জমে আসছে। আহাফিন তার মুখটা নিজের দিকে এগিয়ে আনলো। তার ঠোঁটের পাশে লেগে থাকা ঘন কুসুমটার দিকে আহাফিন ঘোরভাবে তাকিয়ে আছে। আহাফিন মুখ বাড়িয়ে ঠোঁটে লেগে থাকা কুসুমটা শুষে নেয়। তুবা তখনই চোখ বন্ধ করে নিয়েছে, থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে। আহাফিন এইভাবেই খুব কাছ থেকে তুবাকে দেখতে লাগলো। তুবার নরম নিঃশ্বাসের স্পর্শ অনুভব করতে লাগলো। দুই চোখ এদিক ওদিক করে দেখতে লাগলো তুবাকে। তুবার ফোন বাজলো। আহাফিনকে সরিয়ে দিল সে। দৌড়ে সোফার কাছে থাকা টেবিলের ওপর রাখা ব্যাগ থেকে ফোনটা বের করলো। তুষি কল করেছে, নিশ্চয়ই না খেয়ে বসে আছে। হ্যালো আপা, তুই আসবি না? আসছি আমি। তুবা কল কেটে ব্যাগ ফোনে রেখে পিছু ফিরল। আহাফিন তখনও এক হাঁটু গেড়ে বসেছিল ওখানে, ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছিল। তুবা ব্যাগটা নিয়ে দ্রুত বের হয়ে গেল। তার ওভাবে দৌড়ে যাওয়া দেখে আহাফিন না হেসে পারল না। বিড়বিড় করে বলল, তোমার প্রতিটা স্পর্শ আমাকে শিউরে তোলে তুবা, ভয়ঙ্কর শিহরণ জাগে ভেতরে। তুবা বের হয়েছে নিজের গন্তব্যে। আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে, কারণ তুষির ওষুধ কিনে নিতে হবে। সকালের ওষুধ শেষ, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়ল সে। এদিক ওদিক তাকিয়ে রনিকে খুঁজে চলেছে, যদি পেয়ে যায়। হাঁটতে হাঁটতে গলির মুখে চায়ের দোকানে রনিকে পেয়ে গেল। গলায় রুমাল ঝুলছে, প্যান্ট হাঁটু পর্যন্ত, শার্টের 3টে বোতাম খোলা, ক্যারাম খেলছিল বন্ধুদের সাথে। তুবা দৌড়ে গেল, রনির কলার চেপে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা চড় মেরে দিল। হঠাৎ এমন ঘটনায় রনি সামলাতে পারল না, রাগে তুবার দিকে তাকায়। তুবার চোখ দিয়েও আগুন জ্বলছে, বড় বড় করে শ্বাস টানছে হাঁপিয়ে। রনি সবাইকে চলে যেতে বলল। তুই থাপ্পড় কেড়ে মারছস তুবা?
সত্যি করে বল তো রনি, সেদিন ঠিক কী করেছিলিস আমার সাথে? সবাই জানে তোর সাথে কি হইয়াছে, আর তুই জানোস না? রনিকে হাসতে দেখে তুবা তার কলার চেপে ধরল। তোর সাথে আমি মজা করতে না, সত্যটা জানতে এসেছি। এখন বল, সবটা বলবি। ছাড়, মানুষ দেখলে তোর অসুবিধা হইবে। আর তুই জানোস না আমি তোরে কি করেছি? রনি আল্লাহর দোহাই লাগে, বল আমায়। রনি একটু চুপ থেকে বলল, আমি তোরে রেপ করেছিলাম। এইরা। তুবা আরেকটা চড় বসিয়ে দিল রনির গালে। এইবার রনি রেগে যায়, গড় গড় করে বলে, আমি সেই দিন তোর নামে দুর্নাম ছড়াইছি। তোর বিয়ার কারণে শখ হয়েছে আমার কইতি। আমি তোরে বিয়া করতাম, কিন্তু তুই তো আরেক বেড়ার লগে বিয়া করতে চাইছিস, তাই একেবারে তোর বিয়া বন্ধ করিয়া দিলাম। আর কোনো বেড়া তোরে বিয়া করতে আইতো না। তোর এই শরীরের দিকে আমার নজর না রে তুবা। আমি তোরে পছন্দ করি। চাইলে সেই দিনই হাঁচড়াহাঁচড়ি আমি তোরে ধর্ষণ করতে পারতাম, কিন্তু করছি না, কারণ তোরে আমি বিয়া করতে চাই। তুবা কি বলবে কি করবে তা জানে না সে। পাথরের মতো তাকিয়ে আছে রনির দিকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তোর মনে নাই তোরে অজ্ঞান কইরা আমি তুলা নিয়েছিলাম? পরে উঠাইয়া কি দেখোস? তোর জামা কাপড় ছিঁড়া, শরীরে রক্ত, হাতে রক্ত। আমি চাইতাম তুই শুধু আমার হইবি। তোরে সারা দুনিয়াতে খারাপ বানাইয়া আমি আমার কাছে লইয়া আইলাম। দেখ, এহনে তুই অসহায়, এহনে বিয়া করবি আমারে। তুবা রনিকে এলোপাথারি চর দিতে দিতে বলল, কুত্তার বাচ্চা, আমার জীবনটারে একদম শেষ করে দিয়েছিস তুই। তোর জন্য আমার জীবন আজ এত অন্ধকারে। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস রনি। রনি কিছু বলল না, তুবাকেও থামালো না, হেসে হেসে জবাব দিল, ও হেন, আমারে বিয়া কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর জন্য আমি পবিত্র থেকেও পবিত্র না। আমার শরীরে একটা মানুষ ছোঁয়া বেঁধে গেছে। রনি, আমার জীবনটা নষ্ট করে দিলি তুই। রনির মাথায় আকাশ ভেঙে পড়ল। অস্থির হয়ে জিজ্ঞেস করল, তুবা, এই তুবা, কি কইছ এগুলো? তুবা, কথা ক। তুবা, তুই এইমাত্র কি কইলি? তুবা আর কিছু না বলে দৌড়ে চলে যায়। রনি তুবাকে অনেকবার ডাকে, কিন্তু সে চলে গেছে। ধপ করে সে মাটিতে বসে পড়ল, বিড়বিড় করল, তুবা, কি কইয়া গেলি তুই? আহাফিন আজ অফিস থেকে ফিরে এসেছে তাড়াতাড়ি। মাথার ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে। এত চিন্তা ভাবনা মস্তিষ্ক নিতে চাইছে না। আসার পর থেকে রুমে বসে আছে চোখ বন্ধ করে। কলিং বেলের আওয়াজে আহাফিন ঘড়ি দেখল। এটা তুবার আসার সময় নয়, আর ও তো রাতে আসবে। আহাফিন নিচে নেমে গেল। দরজা খুলে বিধ্বস্ত অবস্থায় তুবাকে দেখে চমকে উঠল সে। বুকটা মুচড় দিয়ে উঠেছে তার। তুবার চোখ মুখ লাল হয়ে আছে, অদ্ভুত চাহনি, এলোমেলো চুল, নিস্তেজ দেহ আহাফিনকে হতবাক করে দিল। সে দ্রুত তুবার বাহুতে ধরল, জিজ্ঞেস করল, কি হয়েছে? তুবা নীরব। আহাফিন আবার আস্তে করে বলল, কি হয়েছে তুবা? এবার তুবা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। আহাফিন টেনে তাকে বুকে জড়িয়ে ধরল। তুবা শূন্য শরীর ছেড়ে দিয়ে আহাফিনের টি শার্ট খামচে হু হু করে কাঁদছে। আহাফিন তুবাকে শক্ত করে জড়িয়ে ধরলেও তুবা নিচে বসে হাঁটু গুটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। আহাফিন কিছুই বুঝতে পারছিল না তুবা হঠাৎ এত করে কাঁদছে কেন। সেই তুবাকে পাজা কোলে করে তুলে নিয়ে ওপরে গেল। বিছানায় বসিয়ে তুবার সামনে এক গ্লাস পানি দিল। তুবা আপন মনে কাঁদতে থাকে। আহাফিন তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখের সামনে পানি ধরল। তুবা অল্প পানি খেয়ে চুপ হলো। শুধু শব্দটা বন্ধ হয়েছে, চোখের পানি নয়। আহাফিন তুবার পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে তুবা? তোমার প্রতিটা চোখের পানি আমাকে অধৈর্য করে তুলছে। প্লিজ আর কান্না না করে বলো আমায় কি হয়েছে। রনি। রনি কি করেছে সে? তুবা বলল,
রনির সাথে আজ দেখা হয়েছে। কি বলল? তারপর কি হয়েছে তুবা? সে আহাফিনের চোখের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিল। ঠোঁট উল্টে করুণ মুখে বলল, সে স্বীকার করেছে সেদিন রাতে আমার সাথে বাজে কিছু করেনি, শুধু দুর্নাম ছড়িয়ে আমার জীবনটা শেষ করে দিল। চোখের পানি নিয়ে পাগলের মতো হেসে উঠল তুবা। আর এই কথাতে আহাফিন তেমন অবাক হয়নি, কারণ সে এ ব্যাপারে জানে। আহাফিন তুবার গালে হাত রাখল। তুবা, আমার দিকে তাকাও। রনি আমার জীবনটা শেষ করে দিল। তুবা, শান্ত হও তুমি, আমার দিকে তাকাও। সে নিজের মতো বিলাপ করছিল। আহাফিন যখন ধমক দিল তখন সে তার চোখের দিকে তাকায়। আহাফিন শান্ত স্বরে বলল, তুবা, প্রতিটা শেষ থেকে আবার নতুন কিছু শুরু হয়। কেন এত ভেঙে পড়ছো? হতে পারে এটাতে তোমার জীবন নতুন একটা আলো পেল। জীবন আলো নয়, অন্ধকার পেয়েছে আহাফিন। আমার জীবনটা রনির দুর্নাম আর আপনার ছোঁয়ায় নষ্ট হয়ে গিয়েছে। আহাফিন কি বলবে তা জানে না। তুবাকে একলা একটু সময় দিয়ে সে চলে গেল। তার ভেতরেও দহন চলছে। রনি পাগলের মতো গেল তুবার বাসায়, গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো তুবাকে। শিরিন বেগম বের হয়ে বললেন, তুই এই নে আইসো কে? খালা, তুবা কই? আমার তুবা কই? তোর তুবা? কওলা কইরা রাখেছি নাকি? খালা, আমি তোমার সাথে লাগতে আইছি না। আমারে কও তুবা কই? তুই কইলেই আমারে কউন লাগবে? হেই কই গেছে? খালা, আমার মাথা গরম হইয়া যাইছে কিন্তু। তাহলে রাখ, আমি ঘর থেকে বড়ি দা লইয়া আই। এক কোপে তোর ঘাড় থেকে কল্লা ডা আলাগ করে দে। সাপের মতো রেগে উঠল রনি। চোখ লাল হয়ে উঠেছে তার। বৃষ্টির দিনেও ঘামছে। পারলে শিরিন বেগমকে এখানেই ধরে ফেলে সে। দুজনে খুব তর্কাতর্কি হয়। একসময় তিনি বললেন, তুবা চাকরিতে গেছে। রাইতে চাকরিতে গেছে? রাতের চাকরি মানে? কি করতেছ তুমি? বুঝোস না? তুই যেটা জোর কইরা কইছিস, হ্যাঁ, সেটাই টাকার বদলে করতে গেছে। এখন বুঝেছিস তুই? জীবনটা একবারে নষ্ট করিয়া দিলি তুই। আমারে তুবা পাইছিস না যে তোরে কিছু করতাম না। যা এইতে থে, না হলে হাঁচড়া হাঁচড়ি তোর মাথা আগলাগ কইরা ফেলব। যা কইতাছি। রনি পাথরের মতো দাঁড়িয়ে রইল। শিরিনের কথাগুলো বারবার কানে লাগছে। হাঁচড়া, কি বড় ভুল করলা ফেললাম। ঘন্টা 2-1 পর যখন আহাফিন ফিরে এলো তখন পরিবেশ ঠান্ডা। একটু আগেই বর্ষণ হয়ে গিয়েছে। আহাফিন গিয়ে দেখলো তুবা বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। হাতের ট্রেটা টেবিলের ওপর রেখে তুবার পাশে বসলো সে। মাথায় আহাফিনের স্পর্শ পেয়ে তুবা উঠে বসল। পরিবেশ তো দেখছি ভীষণ শীতল। একটু আগে শ্রাবণ ধারার পরে থমথমে অবস্থা। কি স্নিগ্ধ সতেজ। আহাফিনের কথায় তুবা কিছু বলল না। এদিকে এসো, ডিনার করবে। খিদে নেই, খাবো না আমি। এসো, আমি খাইয়ে দিচ্ছি। আহাফিনের মুখ থেকে এমন একটা কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল তুবা। এমন কথা কখনো আশা করে না সে। কিন্তু কি হলো? এসো। আহাফিন আর ডাকলো না তুবাকে। ভাতের প্লেটটা হাতে নিয়ে এক লোকমা খাবার তুলে দিল তুবার মুখে। তুবা তখনও বিস্ময়ে তাকিয়ে দেখছিল তাকে। ভেতরে কিছু একটা চলছে তার। এই অনুভূতি, এই ছুটে চলার নাম কি? হ্যাঁ করো। দুবার বলার পর তুবা মুখ খুলল। আহাফিন হাসি দিয়ে তুবার মুখের হাত তুলে দিল। তুবা লোকমা মুখে নিচ্ছে আর অবাক হয়ে তাকিয়ে আহাফিনকে দেখছে। তুবার এমন তাকানো যে আহাফিন বুঝতে পারছে না এমন নয়। সে মনে মনে হাসছে। আমাকে তোমার পছন্দ? আহাফিন তুবার উত্তরের আশা করল না। তুবা, তুমি এখনো বাচ্চাটি আছো। তোমার মাঝে শিশুর মতো আরেকটা মানবী আছে। এমনিতেও মেয়েদের অনেক রূপ দেখা যায়, তবে এই তুবাকেও ভালো লাগে আমার।
তুবা হাঁ করে দেখছে তাকে। তুবাকে খাইয়ে দিতে দিতে আহাফিন অতীতের কথা মনে পড়ে গেল। অতীত মনে হতে ভেতরটা কেমন জ্বলে উঠল তার। ভারী কিছু অনুভব করছে আহাফিন। একবার ভাবলো উঠে যাবে তাকে না খাইয়ে, কিন্তু কি ভেবে যেন তুবাকে সবগুলো ভাত খাইয়ে হাত ধুয়ে নিল। তুবাকে আজ সে বিরক্ত করতে চায় না, তাই ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। তুবা আর চোখে দেখলো তাকে, বুঝতে পারল না লোকটার কি হয়েছে কি। লোকটার এমন অদ্ভুত আচরণের কারণে তাকে চিনতে অসুবিধা হয় তার। সেও আর কিছু না বলে শুয়ে পড়ল পাশ ফিরে। চোখগুলোতে রাজ্যের ঘুম দেখা দিয়েছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। রনি রাস্তায় বসে আছে। বৃষ্টির সাথে সাথে চোখের পানিও ঝরছে তার। ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। হাতে থাকা মদের বোতলটায় আবার চুমুক লাগালো। মাতাল কণ্ঠে বলল, তুবা রে, আমি তোরে ভালোবাসি। তুবা, কই তুই? আমার বুকটা জইলা যাইছে রে, আমার কষ্টা তুই দেখলি না? তুবা। জোরে চিৎকার করে রনি আবার মদের বোতল মুখে ধরল। আল্লাহ, আল্লাহ গো, এত বড় ভুল আমারে দিয়া কি করাইয়া করলা? আল্লাহ, আমারে আটকাইলা না কেরে? কেরে আমার রাগটা কমাইল না? কেরে আল্লাহ, কেরে? রাস্তায় হাত বাড়ি দিতে দিতে কেঁদে উঠল রনি। নিজেকে শেষ করে দিতে হচ্ছে তার। কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, তুবা, তুবা রে। রাত 12:17। আহাফিন অফিসের কাজ শেষ করে ল্যাপটপ রাখলো। বিছানায় তাকিয়ে দেখলো তুবা ঘুমিয়ে গেছে। আহাফিন ম্লান হেসে ল্যাপটপ রেখে এগিয়ে গেল বিছানায়। ঘুমন্ত তুবার মুখটা তার বুকে খিলখিল করা ঢেউ তুলে দিচ্ছে। আহাফিন তুবার গায়ে চাদরটা টেনে দিয়ে কপালে চুমু দিল। তুবার পাশে এক হাত রেখে নিজেই বিড়বিড় করল, আমার প্রশান্তি হবে তুবা? চলবে।